তখন 3টে বংশ রয়েছে ভারতবর্ষে। একটা হচ্ছে রাষ্ট্রকূট, রাষ্ট্রকূটরা দক্ষিণের দিকে, একটা হচ্ছে প্রতিহার, আর পাল বংশ। স্থাপত্যের জায়গা থেকে কিন্তু পাল বংশে একটা মারাত্মক উন্নতি হয়েছিল। হ্যাঁ, শুধু ভাস্কর্যে উন্নতি হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর মনেস্ট্রি তৈরি হয়েছে না সে সময়, প্রচুর স্তূপ, প্রচুর ইউনিভার্সিটি তৈরি হয়েছে। মানে বিক্রমশিলা, উদন্তপুরা, সোমপুর, এই 3টে তো নতুন করে তৈরি হলো পালদের সময়। 5 জেনারেশন, গর্গ থেকে শুরু করে 5 জেনারেশনস অফ ব্রাহ্মণ অ্যাডভাইজার্স আর ক্লোজ টু দ্য পাল। আচ্ছা, তো একদিকে গর্গ এবং তাদের 5 জেনারেশনের অ্যাডভাইজার, এরা সমস্ত ডিপ্লোমেসি করছে, আরেকদিকে বাকপাল, জয়পাল, এরা রাজাদের সাথে সেনাটা সামাল দিচ্ছে এবং খুব দারুণভাবে যুদ্ধ করে রাজত্ব দিচ্ছে। পাল বংশ পড়ে যাওয়ার পর বাংলায় আর 2টো বংশের উল্লেখ পাওয়া যায়, যারা হচ্ছে চন্দ্রবংশ, এবং এরা মূলত কুমিল্লার দিকটা, বাংলাদেশের যে কুমিল্লা অংশ এবং ত্রিপুরার অংশ, সেই অংশটাতে বেশিরভাগ তারা শাসন করেছেন পাল বংশের পরে 6th এবং মানে 6ষ্ঠ থেকে 8ম শতাব্দী অবধি। এই বংশ, সেটা হচ্ছে বর্মন বংশ। বর্মন বংশটাও ওদিক থেকেই শাসন করেন, তবে মনে করা হয় যে বর্মনরা হচ্ছে আদতে কলিঙ্গের লোক। কর্ণাটক, আজকের দিনে যেটা কর্ণাটক বলা হয়, সেই কর্ণাটকের কর্ণাট অঞ্চল, কারণ ওদের ভাষাটাও কন্নেড়ি সেই সময় বলতো। এই কর্ণাট অঞ্চলের লোক হচ্ছে সেনরা, বল্লাল সেন এবং লক্ষণ সেন, এই তো ওদের মূলত 3 জন রাজা। বিরাট দিন কিন্তু সেন বংশ শাসন করেনি, কিন্তু বল্লাল সেনের ক্ষেত্রে এদের ইম্পর্টেন্সটা হচ্ছে এই যে এই বৌদ্ধ থেকে বাংলার সাম্রাজ্যটা হিন্দুদের কাছে গেল, হিন্দু রাজাদের কাছে, ব্রাহ্মণ রাজাদের কাছে। কাজেই তাতে একটা সোসাইটাল চেঞ্জ বড় হয়েছে, সমাজে একটা বড় পরিবর্তন। বল্লাল সেন সে মিথিলা অবধি জিতলেন, মিথিলা অবধি জিতে অর্থোডক্স যে হিন্দু বিষয়টাকে ইনি আবার উঠিয়ে আনার চেষ্টা করলেন। অনেকের মতে বল্লাল সেনই হচ্ছে কলিন্য প্রথা চালু করেন। অনেকের মতে, মানে অনেকের মতেই মনে করা হয় যে বাংলার যে শাক্ত কাল্টটা, সেটা উঠে এসছে শৈব ধর্ম থেকে। তো এই সুবর্ণ বণিকরা বাংলা ছেড়ে চলে যেতে লাগলেন, অর্থাৎ ব্যবসায়ী সমাজ রাষ্ট্রের কারণে বাংলা ছেড়ে চলে গেল। বাংলা ছেড়ে চলে যাওয়াটা সে মানে একটু ইতিহাসের কথা বলছিস তুই। হ্যাঁ, কেন যে ইতিহাসে এরকম হয়েছে, আর কোনোদিন বাংলা এরকম হয়নি, ভাগ্যিস। হ্যাঁ, হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট, আর আমার সঙ্গে আছে প্রেমাশিস। আপনারা অলরেডি জানেন আমরা এই এপিসোডসে এক একটা বই নিয়ে বা এক একটা সাবজেক্টস নিয়ে কথা বলি উইথ এ রেফারেন্স বুক। তো আজকে আমাদের সাবজেক্ট কি? আগের দিন আমরা বাংলা ইতিহাস নিয়ে শুরু করেছি, এবং বাংলার ইতিহাসের প্রথম এপিসোডটায় আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন বাংলা ইতিহাস নিয়ে কাজ করার জন্য, এবং অবভিয়াসলি আমরা সেই কমেন্টগুলো পড়েছি এবং সেই সাজেশনগুলো শুনেছি। আমরা সবসময় হয়তো কমেন্টে রিপ্লাই দিই না, কিন্তু যখনই আপনারা কমেন্ট করেন আমরা জেনারেলি প্রতিটা কমেন্টই পড়ি। এর আগের দিনের এপিসোডে আমরা আপনাদেরকে বাংলার, মানে প্রেমাশিস জেনারেলি বাংলার একদম প্রথম থেকে শুরু করে একটা পয়েন্ট অবধি আমরা পৌঁছেছিলাম, সেটা হলো পাল বংশ। হ্যাঁ, এবং পাল বংশ আজকের এপিসোডে যেটা হতে চলেছে সেটা যদি একটুখানি স্পেসিফিক্যালি বলি, মানে যেই নিয়ে কথা বলতে চলেছি, কারেক্ট মি ইফ আই এম রং, যে পাল বংশের গোপাল সে প্রকৃতপুঞ্জ দ্বারা নির্বাচিত হলো, মানে জনগণের দ্বারা নির্বাচিত হলো বলে একটা কথা আছে। এবং সেখান থেকে পাল বংশ কিভাবে বিস্তার করলো, গোপালের পর ধর্মপাল, তারপরে অবশ্যই সেন বংশ, এবং ওই পাল সময়টা জুড়ে বৌদ্ধ ধর্ম কিভাবে আরও বিকশিত হলো, এবং সেন বংশ এসে কিভাবে হঠাৎ হিন্দু কৌলিন্য প্রথা নিয়ে কথা চলে, যে হিন্দু কৌলিন্য প্রথা সেই সময় সবচেয়ে বেশি উঠে এসেছিলো, এবং সেই সময় হিন্দুত্ব বা ব্রাহ্মণ্যবাদ যদি বলা যায় সেটা বেশ স্ট্রংলি উঠে এসেছিলো। সেই বিষয়গুলো আমরা জেনারেলি জানি আমাদের ইতিহাস পড়ার বেসিক জায়গা থেকে, কিন্তু আজকে প্রেমাশিস আমার মনে হয় যে আর একটু ডিটেলে আমাদের নিয়ে যাবে, আর একটু ডিপ ডাইভ আমরা করতে পারবো এই সময়টার মধ্যে, এবং সেই সময়টার মধ্যে কি উত্থানের জায়গা ছিল, কি এবং মানে ফাইনালি বখতিয়ার খিলজির আগমন, এই অবধি তো আমরা পুরো মনে হয় আজকে কথা বলতে পারবো, এবং এই সময়টায় কি হাই পয়েন্টস আমরা দেখেছি এবং কি লো পয়েন্টস আমরা দেখেছি, সেই সব নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আর দেরি করি না, লেটস গো টু দ্য এপিসোড। প্রেমাশিস, বলো আমরা আজকে শুরু করি কোথায়? এর আগের দিন শেষ করেছি আমরা গোপাল মাৎসন্যায় থেকে। হ্যাঁ, গোপালের নির্বাচন হলো এবং গোপাল রাজা হয়ে নিজেকে, হ্যাঁ, তার আমি শুরু করব ওখান থেকেই
তবে তার আগে 2-3টে যেগুলো কমেন্টস আসছে সেগুলো নিয়ে একটু আমার কয়েকটা জিনিস বলার আছে। একটা হচ্ছে যে অনেকেই বলেছেন যে মানুষের ইতিহাস কোথায়, তো শুধু রাজার ইতিহাস হচ্ছে। এবার ভারতের প্রাচীন ইতিহাস নিয়ে কথা বলতে গেলে পরে কি একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে ওভাবে লিখিত দস্তাবেজ কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন প্রশস্তি, বিভিন্ন মূর্তির নিচে বা পিলার্সে বা ল্যান্ড গ্রান্টস, এগুলো কিছু কিছু পাওয়া গেছে, সে কপার প্লেট হোক বা ব্রাস প্লেট হোক কি স্টোন ইনস্ক্রিপশন হোক, সেখানে তো রাজার কথাই লেখা রয়েছে একদমই। এবার মানুষের কথা বলতে গেলে পরে তখনকার সাহিত্য দেখতে হয়, সাহিত্যের মধ্যে কতটা কল্পনা আর কতটা মানুষের কথা, মানে সত্যি কথা, সে তো বোঝা খুব মুশকিল। তো প্রাচীন ভারতের এবং একইভাবে প্রাচীন বাংলার ইতিহাস বলতে গেলে পরে বেশিরভাগই রাজার কথাটাই উঠে আসবে, ওগুলোই আছে। বাকি যেটা আছে সেটা সাহিত্য থেকে বলতে হয়, তার মধ্যে বায়াস আছে মানুষজনের, সেটার মধ্যে কতটুকু কল্পনা সেটা বাছা খুব মুশকিল। তো সেজন্য সেটা আমরা একটা ওভারঅল চিত্র দেওয়ার চেষ্টা করছি বা করব, কিন্তু খুব ডিটেল এক্সপেক্ট করবেন না। ভারতের প্রাচীন ইতিহাসের মানুষের ইতিহাস সেভাবে নেই, রাজারাজারই আছে। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে বলছেন রমেশচন্দ্র মজুমদার, উনি তো রাইট উইং হিস্টোরিয়ান, সে তো ডিসক্লেমারেই রয়েছে, কিন্তু যদি কারোর এই সৌভাগ্য হয় বইটা নিয়ে, এই বইতে কারা কারা কন্ট্রিবিউট করেছেন সেই লিস্টটা দেখবেন, তাহলে পরে মোটামুটি বোঝা যাবে যে রমেশচন্দ্র মজুমদার একজন সম্পাদক এই বইটার। এবং বাংলার প্রাচীন ইতিহাস সম্বন্ধে এর থেকে প্রামাণ্য যদি কোনো বই থাকে তাহলে সাজেস্ট করুন। আমার মতে নেই, এটাই প্রথম ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলার ইতিহাস লেখা হয়েছিল। এবার আরেকটা থার্ড জিনিস হচ্ছে নাম। সেই সময়কার নামগুলো একটু খটোমটো, এই জন্য হচ্ছে অনেক নামের মধ্যে আমরা গুলিয়ে যাচ্ছি। এবার তুই একটা জিনিস ভাব যে একজন রাজা বাংলায় মাত্র 1.5 বছর শাসন করলেন, 1.5 বছরের একটু বেশি, তার নাম সব বাঙালি জানে, তার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। আমরা একেবারে যদি অন্য সময় থেকে দেখি, অশোকের নাম সবাই জানে, হর্ষবর্ধনের নাম সবাই জানে, আচ্ছা, তারপরে এদিকে চন্দ্রগুপ্ত মৌর্যের নাম সবাই জানে, সমুদ্রগুপ্ত সবাই জানে, এই সবাই আমরা জানি। তারপর ওদিকে একেবারে গজনীর মামুদ থেকে শুরু করে কুতুবুদ্দিন আইবেক, গিয়াসুদ্দিন বালবান, তার আগে মোহাম্মদ গুরি, রাজিয়া সুলতান, সব নামটাই জানি আমরা। কিন্তু বাংলা শাসন করলো যেই সাম্রাজ্যের, সেই সাম্রাজ্য 400 বছর ধরে, এত বড় সময় ধরে বাংলা কেউ শাসন করেনি। তাদের নামগুলো যদি মাথায় আমাদের না থাকে তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য। তো আজকে আমরা সেই গল্পগুলো একটুখানি করি, যে যেই পাল বংশ বাংলা শাসন করেছে 400 বছর ধরে, এবং বাংলা মানে কিন্তু শুধু বঙ্গ বা গৌড় নয়, পুরো বাংলাটা শাসন করেছে, তাদের ইতিহাসটা একটু আমাদের মনে হয় জানা দরকার। এবং নামগুলো একটু আপাত দৃষ্টিতে নতুন মনে হলেও খুবই ইম্পর্টেন্ট নাম। তো শুরু তো হলো ওখান থেকে, যে গোপাল ওই প্রকৃতিপুঞ্জ, যেটা বলি প্রকৃতি মানে হচ্ছে জনগণ, এবং বলা হয়েছিল যে গোপালকে প্রকৃতিপুঞ্জ থেকে অর্থাৎ মানুষজনের ইলেক্ট করেছে। তো আগের বারই আমরা বলেছি যে ইলেকশন সেভাবে তো সম্ভব না, যেটা মনে হয় সেটা হচ্ছে বিভিন্ন ছোট ছোট সামন্তরা বা জমিদাররা মিলে একত্রিতভাবে গোপালকে লিডার বানিয়েছিলেন। এবার এইভাবে যে পাল বংশ এলো গোপাল, সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পালরা কখনোই একেবারে ক্ষমতা কেন্দ্রীভূত করে কখনো শাসন করেনি, কারণ তাদের পুরো ব্যাপারটাই ডিসেন্ট্রালাইজ ছিল প্রথম থেকে, গোপালের সময় থেকে। তারা জিততেন, তারা অনেক লড়াই করেছেন, একসময় পুরো ভারতবর্ষ নাকি পালদের অধীনে ছিল, সব সত্য, কিন্তু তারা ওভাবে ডাইরেক্টলি পুরোপুরি সেন্ট্রালাইজড রুল কখনো করেননি। তারা একটা জায়গা জিতলেন, একজন কাউকে রেখে দিলেন ওখানে, করদ রাজ্য হিসেবে সমস্তটা ছিল। তো গোপালের পরে এলেন যে আমাদের ধর্মপাল শাসন করলেন 770 থেকে 810, এই 40 বছর। ধর্মপাল খুব ইম্পর্ট্যান্ট একজন ক্যারেক্টার, কিন্তু তার আগে বুঝতে হবে যে ধর্মপাল কি করেছিলেন, যে সেই সময় ভারতবর্ষের অবস্থাটা কীরকম, কারণ ধর্মপাল ভারতবর্ষের ইতিহাসেও খুব ইম্পর্ট্যান্ট একজন চরিত্র। তখন 3টে বংশ রয়েছে ভারতবর্ষে, একটা হচ্ছে রাষ্ট্রকূটরা দক্ষিণের দিকে, একটা হচ্ছে প্রতিহাররা মূলত তোমার এই রাজপুতানা, মালওয়া, এই এরিয়াটা, এবং কনৌজ কে জিতবে সেটা নিয়ে লড়াই চলছে। কনৌজ সেই সময় খুব ইম্পর্টেন্ট, কনৌজ হচ্ছে ইন্ডিয়ার, সেই অর্থে কনৌজ যার কাছে থাকবে সেই ইন্ডিয়ার অধিপতি, এরকম একটা ভাব। দক্ষিণটা সবসময় আলাদা। আর পাল বংশ, ধর্মপাল এলেন গোপালের পরে। তো এবার ধর্মপালেরও ইচ্ছে হচ্ছে কনৌজ জিতি, কারণ তখন ওই যশোবর্মন, ললিতাদিত্য এরা চলে যাওয়ার পরে নর্থ ইন্ডিয়াকে সেভাবে শাসন করার কেউ নেই, এই 3টে বংশের মধ্যে এবার লড়াই চলবে। তার মধ্যে কি হলো যে
বৎস রাজা যে হচ্ছে প্রতিহারদের তখন রাজা, আর ধর্মপাল, দুজনেরই ইচ্ছা এবার আমরা কনৌজ জিতবো। রাইট। তো বৎস রাজা ওদিকে রাজপুতানার দিক থেকে কনৌজে আসছেন যে একটু পশ্চিম দিকে, পূর্ব দিকে আমার সাম্রাজ্য বিস্তার করি, আর ধর্মপাল ভাবছেন একটু পশ্চিম দিকে রাজ্য বিস্তার করি। এই করতে গিয়ে এদের মধ্যে হলো একটা লড়াই দোয়াবে, এবং এই লড়াইটিতে ধর্মপাল হেরে গেলেন। কিন্তু তার হারটা বা এই বৎস রাজার বিজয়টা খুব দীর্ঘস্থায়ী হলো না। কেন? ধর্মপাল বিয়ে করেছিলেন রাষ্ট্রকূট এক প্রিন্সেস বা রাজকন্যাকে, যার নাম হচ্ছে রণ্যদেবী। কাজে রাষ্ট্রকূটদের সাথে তার একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং সবসময় ছিল। তো যখনই ধর্মপাল হেরে গেলেন, তখন রাষ্ট্রকূটদের যে রাজা সে এসে আক্রমণ করলো বৎস রাজাকে। আচ্ছা। এবং বাজেভাবে হারিয়ে দিল। এবং তাতে মানে তাহলে একটা অ্যালায়েন্স ফোর্স তো বিরাট ফোর্স। অ্যালায়েন্স নয়, কিন্তু এরা আলাদা করেই করছে সবসময়। কিন্তু যেই ধর্মপাল হেরে গেছেন, রাষ্ট্রকূটদের এসে ধ্রুব বলে একজন, ধ্রুব এসে আক্রমণ করলেন এবং খুব খারাপভাবে হারিয়ে দিলেন প্রতিহারদের বৎস রাজাকে। এতটা খারাপভাবে তাদের রাজপুতানাও চলে গেল, কনৌজ তো ছেড়েই দে। আচ্ছা। তাকে গিয়ে আশ্রয় নিতে হলো গুর্জরদের অংশে, যে জায়গাটাকে সেই সময় গুর্জারাত্রা বলা হতো, সম্ভবত সেখান থেকে গুজরাট নামটা এসছে। তো প্রতিহারদের ওর তো চলে গেল এখানে। এবার রাষ্ট্রকূটদের দক্ষিণ উত্তর ভারত শাসন করার ইচ্ছে কখনোই নেই। তারা বললো আমার হয়ে গেছে কাজ, ধর্মপালের হাতে ছেড়ে দিয়ে চলে গেল তারা। ধর্মপালের রাজ্য কনৌজ অবধি বিস্তার হয়ে গেল। হ্যাঁ, রাষ্ট্রকূট একজন ছিলেন ওখানে, কিন্তু মানে ডাইরেক্টলি ওখানে রুল করবে না রাষ্ট্রকূটরা। ধর্মপাল গৌড়ে আছেন, আর ওরা চলে গেছে নিচের দিকে, দক্ষিণের দিকে। প্রতিহারদের কাছে শক্তি নেই। ধর্মপাল বুঝলেন এটা ভালো সময়, অ্যাটাক করো। আবার কনৌজ অ্যাটাক করলেন। তখন হচ্ছে ওই যে গভর্নর আর কি, এই ধ্রুবর ভাই ইন্দ্র রাজা বা ইন্দ্রায়ুধ, তো ইন্দ্রায়ুধকে হারিয়ে দিলেন আরামসে এবং কনৌজ জিতে নিলেন। রাষ্ট্রকূটরা তো দক্ষিণ থেকে তখন এসে আবার অ্যাটাক করবে, দরকার নেই, কনৌজ তাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়। তো এই ধর্মপালের রাজত্ব বিস্তার হয়ে গেল কনৌজ অবধি। এবং শুধু তাই না, তারপরে ধর্মপালের একটা শক্তি বৃদ্ধি হলো, কারণ এদিকে একবারে গৌড় থেকে মগধের পরে বেনারস, কাশী, তারপরে কনৌজ, পুরো অঞ্চলটা যার হাতে থাকবে, তার কাছে তো সৈন্য সামন্ত এবং বিরাট ব্যাপার। এবার সে পুরো ভারত বিজয় করার অভিপ্রায় নিয়ে সে এগোলো। এবং এই সময়ের নাগাদ একটা দরবারের উল্লেখ পাওয়া যায়। এই সময় একটা ধর্মপাল দরবার ডেকেছেন, যা ওর যে জায়গাগুলো হারিয়েছেন বা যারা ওর বশ্যতা স্বীকার করেছে তাদের সবাইকে নিয়ে। সেটা খুব অদ্ভুত এক লিস্ট আর কি। মানে সেখানে একাধারে গান্ধার রাজা রয়েছেন, মানে আফগানিস্তান, এদিকে হিমাচল প্রদেশের কাংড়ার যে কিরা, আবার আলওয়ার ভরতপুরের মৎস্য যেটা শুনিয়ে মৎস্যরাজ, সেটা হচ্ছে আলওয়ার ভরতপুর যে এরিয়াটা, সেই এরিয়াটার জয়পুরের এদিকটাতে। ওদিকে আরব পেনিনসুলার, মানে দক্ষিণের দিকে আরবরা কিছু জায়গা ছিল তাদের হাতে, সিন্ধের এরিয়াটা। এরা মথুরা, কর্ণাটক অবধি, কর্ণাটকের বেরার অবধি, এরা সবাই আসছেন সেই দরবারে, মানে স্বীকার করতে যে ধর্মপালই হচ্ছে আমাদের রাজা। ধর্মপাল তো তার মানে ভারতবর্ষের একটা খুব ইম্পর্টেন্ট রাজা। হ্যাঁ, দক্ষিণটা ছেড়ে দে, দক্ষিণটা রাষ্ট্রকূটরা সামলাচ্ছে, কিন্তু পশ্চিম, পূর্ব এবং উত্তর ভারতের একদম গান্ধার অবধি এই পুরোটা ধর্মপালের আন্ডারে। এর বড় জায়গা, মানে বিরাট বড় ভারতবর্ষের একজন বড় অধিপতি। কেন আমরা সবাই তার নাম জানি না, কে জানে, বা এইভাবে জানি না কেন। হ্যাঁ, এইভাবে জানি না কেন, কে জানে। এবং তিনি বলে আমি গৌড় থেকেই শাসন করব, আমার কনৌজে শাসন করার দরকার নেই। বাংলার লোককে তুই ভারতবর্ষের প্রাইম মিনিস্টার বানলেও সে বলবে না, আমি বাংলা থেকেই শাসন করব। তো ওখানে তার এক লোককে রাখলেন, চক্রায়ুধ নাম, চক্রায়ুধকে রাখলেন। ও আচ্ছা, আবার নেপালও জিতেছে। আচ্ছা, হ্যাঁ, নেপাল জিতে। একটা গোকর্ণ বলে দেখা যায়, গোকর্ণের রাজাও ওনার প্রতি বশ্যতা স্বীকার করে। গোকর্ণ জানি কোন জায়গাটা, নেপাল কি বলে? এবার গোকর্ণের এটা বলছেন যে গোকর্ণ 2-3টে জায়গাকে বলা হয়। একটা হচ্ছে গোকর্ণ নেপালে আছে, এবং নেপালে যে ধর্মপাল গিয়েছিলেন এবং বশ্যতা স্বীকার করেছিলেন সেটা উল্লেখ পাওয়া যায় স্বয়ম্ভু পুরাণে। এখনো গোকর্ণ বলে একটা বিচ আছে, সেটা কেরালায়। আচ্ছা, গোকর্ণ আরেকটা, এটা সেকেন্ড হচ্ছে গোকর্ণ বম্বের কাছাকাছি একটা বিচ। হ্যাঁ। তো এবার এই গোকর্ণ যেটা বলা হচ্ছে, যেটা ধর্মপালের আন্ডারে, এটা কি ওই নেপালের গোকর্ণটাই নাকি এটা বম্বে অবধি মহারাষ্ট্রের, সেটা আমরা জানি না এখন, বোঝা যাচ্ছে না। তবে নেপাল অবধি তো উনি ছিলেনই। আচ্ছা, এবার সবাইকে রেখে দিয়েছেন আলাদা আলাদা করে।
চক্রায়ুধ যে রয়েছে তাকে বলছে তুমি হচ্ছে আমার রাইট হ্যান্ড ম্যান বেসিক্যালি, যেহেতু কানজের গভর্নর তাকে করেছে, বাকি সবাই কিন্তু করদ রাজ্য। এই মত অবস্থায় ওই বৎস রাজার ছেলে নাগভট্ট বললেন, নাগভট্ট সেকেন্ড আর কি, তিনি বললেন যে না, আমাদের প্রতিহারদের আবার একটা জেগে উঠতে হবে। তো উনি আবার তখন এই অন্ধ্র, সিন্ধু, বিদর্ভ এইখানকার লোকজনকে একত্র করে আবার অ্যাটাক পাল বংশের এগেনস্টে, মানে ধর্মপালের এগেনস্টে। প্রথমত কানজ অ্যাটাক করলেন, যেই চক্রায়ুধ গভর্নর মানুষ, সে কেন নিজের প্রাণের জন্য অত লড়াই করবে, সে পালিয়ে গিয়ে বলছে ধর্মপালকে বাঁচাও। তো ধর্মপাল অ্যাটাক করতে এলেন এবং মুঙ্গেরে একটা বেশ বড় যুদ্ধ হলো আবার কিন্তু। এবং এই সময় খুব খারাপ অবস্থা ধর্মপালের, কারণ একদিকে তো এই অ্যাটাক হচ্ছে, অন্যদিকে তিব্বত থেকেও আবার একটা অ্যাটাক হয়েছে। তো ধর্মপাল কিন্তু খারাপভাবে হেরে গেলেন নাগভট্টের কাছে। কিন্তু আবার রাষ্ট্রকূটদের তখন যে মানে শ্বশুরবাড়ির থেকে এসে গোবিন্দ এসে আবার হারিয়ে দিল একদম নাগভট্টকে সারাকভাবে, আবার চলে গেল ওরা, এবং জায়গাটা বিস্তার হলো। এবার ধর্মপাল বললেন যে আমি করদ রাজ্য নয়, কিন্তু আমি কিছু জিনিস পাঠাবো, উপটোকন পাঠাবো রাষ্ট্রকূটদের, রুলটা আমিই করব। তো এই হচ্ছে প্রথম বাংলার এত বড় একটা শাসন পুরো করলো ধর্মপালের আন্ডারে। এবং যেহেতু তারা বুদ্ধিস্ট ছিলেন, প্রচুর, যেমন ধর বিক্রমশিলা এই সময় ইনি তৈরি করেন। রাইট, বিক্রমশিলা তৈরি করেন, এটা আমরা জানি বোধহয়। নালন্দাকেও তিনি প্রচুর পৃষ্ঠপোষকতা করেন। বৌদ্ধ ধর্মের একটা প্রসার এবং প্রচার সেই সময় তিনি ঘটান। হ্যাঁ, ওদান্তপুরা, যেটার কথা ওই বখতিয়ার খলজি এতে আমরা কথা বলেছি, যে ওদান্তপুরার কথা। সোমপুরা, যেটা পাহাড়পুর রাজশাহীর এখানে, যে যেটার পাওয়া গেছে পরে স্তূপ, সোমপুরারও ওটাও একটা ইউনিভার্সিটি টাইপের। এগুলো বড় বড় সমস্ত, এবং আরও প্রচুর মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনেস্ট্রি উনি তৈরি করেন। এটা ইম্পর্টেন্ট যে বিক্রমশিলাটা, এবার এর পরেও আমরা দেখব যে নালন্দাকে বারবার বিভিন্ন লোক কিন্তু দিচ্ছেন, অনেক মানে প্যাট্রোনাইজ করছেন, কিন্তু পাল বংশের এরা বিক্রমশিলাটাকে মূল জায়গা হিসেবে বড় করে তুলছে। এবং এমন একটা সময় আসে এর অন্তত 100 বছর পরের মধ্যে, যখন বিক্রমশিলার প্রাচুর্য নালন্দার থেকে বেশি হয়ে যায়। রাইট, ওদান্তপুরাও একটা খুব ইম্পর্টেন্ট সেন্টার হয়ে দাঁড়ায়। আচ্ছা, ঠিক আছে। এবার এটা জানা খুব জরুরি কেন, বখতিয়ার খলজির রেফারেন্সে, যে বখতিয়ার খলজি একটি তো নষ্ট করেছিলেন এটা আমরা জানি। এবার যারা বখতিয়ার খলজির জন্য খুব সমমর্মী, তারা মনে করেন না উনি নালন্দা ধ্বংস করেননি। সত্যি তো নালন্দা ধ্বংস করেননি। রমেশচন্দ্র মজুমদারও সেটা বলতে পারছেন না যে উনি নালন্দা ধ্বংস করেছেন, কোনো প্রমাণ নেই। কিন্তু বিক্রমশিলা আর ওদান্তপুরা যেগুলো পাশাপাশি, এই দুটোর মধ্যে একটা তো ধ্বংস হয়েছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা সুলতানি আমল নিয়ে যখন একটা এপিসোড করেছিলাম, তখন আমরা এই নিয়ে কথা বলেছিলাম যে নালন্দা আদৌ ধ্বংস করেছেন কিনা, বা করেননি বলেই আমরা প্রমাণ পাওয়া যায়নি। হ্যাঁ, কারণ নালন্দাতে একটা আগুন লাগে, একটা বড় অগ্নিকাণ্ড ঘটে, যার কারণে নালন্দার অনেকটা ধ্বংস হয়ে গেছিল, যেটা আবার এর পরের যে এর ছেলের দেবপালের সময় সেটাকে রিভাইভ করে অনেকে মিলে। কিন্তু আগুনে অনেক কিছু নষ্ট হয়েছিল, এটা ঠিক। একটা জিনিস কিছু মত বলা যে এই যে পরের ধর্মবিস্তারটা, এই ধর্মবিস্তার বলছি রাজ্য বিস্তারটা, সেটা দেবপালের আমলে অনেকটা হয়েছিল। হ্যাঁ, এবার এই দেবপাল এদের সময় এদের একটা ওদের মিনিস্টার, যে প্রাইম মিনিস্টার যে ছিল, অ্যাডভাইজার, সে ধর্মপালের সময় গর্গ, এবং তারই ছেলে বা নাতি দর্ভপানি হচ্ছে এদের কথা। দেবপালের সময় তার ছেলে হচ্ছে কেদার মিশ্রা। এরা সব একটা খুব ভালো প্রাইম মিনিস্টার ছিলেন এদের আন্ডারে, যারা ডিপ্লোম্যাসি দিয়ে ইত্যাদি দিয়ে রাজ্য বিস্তার করতেন। এবং এরা কিন্তু ব্রাহ্মণ ছিলেন, এরা কিন্তু বুদ্ধিস্ট নন। 5 জেনারেশন, গর্গ থেকে শুরু করে 5 জেনারেশনস অফ ব্রাহ্মণ অ্যাডভাইজার্স ওয়ার ক্লোজ টু দ্য পাল। আচ্ছা। তো দেবপাল হলেন, এবং দেবপাল নিজেও খুব বীর মানুষ, একদম বাবার যোগ্য সন্তান। তো আরেকজন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধর্মপালের ভাই, যার নাম হচ্ছে বাকপাল। আচ্ছা। আর তারই ছেলে জয়পাল। এরা ছিল সেনাপতি। তো একদিকে গর্গ এবং তাদের 5 জেনারেশনের অ্যাডভাইজার, এরা সমস্ত ডিপ্লোম্যাসি করছে, আরেকদিকে বাকপাল, জয়পাল, এরা রাজাদের সাথে সেনাটা সামাল দিচ্ছে এবং খুব দারুণভাবে যুদ্ধ করে রাজত্ব জিতছে। এই দুটোর কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল পালদের জন্যে। যখন এই কম্বিনেশনটা ভেঙে গেল, এবং আমরা বুঝবো যে কেন কম্বিনেশনটা ভাঙলো, তখন পাল বংশটা থাকলো না।
রাইট, হ্যাঁ। কিন্তু দেবপালের সময় সেটা ছিল। দেবপালের সময় প্রথমত দর্ভপাণি এবং তারপরে কেদার মিশ্রা। তার মানে এই কম্বিনেশনটা খুব ওয়ার্ক করেছে সবাই মিলে। হ্যাঁ, এবার দেবপালও কিন্তু বাড়ালেন। দেবপাল উৎকল জিতলেন, কামরূপ জিতলেন, মানে আসাম দিকটা, উৎকল মানে ওড়িশা, বিহার, হ্যাঁ, কাম্বোজ অব্দি গেল। বিহার তো একেবারেই, মগধ তো নিঃসন্দেহে এদের সাথেই ছিল, মিথিলা মগধ সমস্তটা এদের সাথে। গুর্জর প্রতিহারদেরও হারালেন। এই সময় রাজা ভোজ বলে একজন, বা ভোজদেব, এ হচ্ছে গুর্জর প্রতিহার। এই গুর্জর প্রতিহার এ নিয়ে আবার ওই নাগভট্টের ফ্যামিলিতে আবার বারবার এরা চেষ্টা করে যাচ্ছে। সে সময় তো একটা অবস্থা যে কে নর্থ ইন্ডিয়া জিতবে, সে আবার অ্যাটাক করছে, আবার রাষ্ট্রকূটরা আসছে হেল্প করতে, পালদের হারিয়ে দিচ্ছে। তোর পাল বংশের এই যে রাজ্যত্ব বিস্তার এবং প্রতিহারদের থেকে বেঁচে থাকাটা, তার অনেকটা কৃতিত্ব যায় রাষ্ট্রকূট বংশের। এবং যেহেতু এই ম্যারেজ করে, বিয়ে করে করে ওরা ওই সম্পর্কটা টিকিয়ে রেখেছিল। বেশ, এবার হ্যাঁ, তো এবার রাষ্ট্রকূটরাও বুঝছে যে না, আমাদের দ্বারা আমাদেরকে তো এরা ব্যবহার করতে চাইছে। রাষ্ট্রকূটরাও আবার পালদের বিরুদ্ধে লড়াই করতে চাইছিল। তো যাই হোক, আমাদের দেবপাল কিন্তু সাম্রাজ্যটা ভালোভাবে বিস্তার করে রেখেছেন, অনেকটা দূর অবধি গেল। এবং বলে যে হিমালয় থেকে রামেশ্বরম অবধি নাকি দেবপালের, মানে তার ধর্মপালের পরে দেবপাল এতটা বিস্তার করেছে। হ্যাঁ, যোগ্য ছেলে, যোগ্য সন্তান আর কি। তার মানে তো ভারতবর্ষের রাজত্বের মধ্যে, আমি যতদূর এখন অবধি আমরা হিস্ট্রি নিয়ে যতটা আলোচনা করলাম, এত বড় রাজ্য বিস্তারের জায়গা তো খুব কম রাজার আছে। একদমই, একদমই তাই। পাল প্রতিহার রাষ্ট্রকূটের যে ইতিহাসটা আমাদের স্কুলে পড়ানো হয়, সেখানে মনে হয় অ্যাজ ইফ তিনটেই সমান ছিল। একেবারেই ছিল না। প্রতিহাররা সেভাবে কিছু করতে পারেনি, পালরাই বড় ছিল এবং দক্ষিণে রাষ্ট্রকূট বংশ। তো এই এর সময়ই নালন্দায় আগুন টাগুন লেখার পরে নালন্দাকে আবার রিভাইভ করার একটা কথা ওঠে। নালন্দাতে জাভা সুমাত্রার রাজারাও এর কাছে আসে যে নালন্দাতে 5টা গ্রাম দিন, আর একটু আমরা কিছু প্যাট্রোনাইজ করবো নালন্দাকে। তো নালন্দা এই সময় অবধি কিন্তু ঠিকঠাক আছে। এটা হচ্ছে 810 খ্রিস্টাব্দের কথা। এবং প্রিন্সিপাল ইনি নিয়োগ করছেন নালন্দার, ইন্দ্রগুপ্তকে। মানে পুরো নালন্দা এনার কন্ট্রোলে, প্রচুর প্যাট্রোনাইজ করছেন। এবার কি শুরু হলো, এরপর যেটা হলো, যেখানে আমরা আসছিলাম আর কি, দেখা যায় দেবপালের পর তো দেবপালের ছেলের রাজা হওয়ার কথা, আর ওই জয়পাল রয়েছে, জয়পালের ছেলে সেনাপতি হবে। কিন্তু দেখা গেল জয়পালের ছেলে রাজা হলো। জয়পালের ছেলে মানে বিজয়পাল? না, জয়পালের বিজয়পাল, মহিপাল আর আরো 3টে নাম তো পাওয়া যায়। হ্যাঁ, আছে এরা। মহিপাল আসবো আমরা, বিগ্রহপাল জয়পালের ছেলে। তার মানে ছেলে বিগ্রহপাল সে রাজা হলো, সে রাজা হয়, যারা সেনাপতির ছিল এতদিন। কিন্তু কেন হলো না? সম্ভবত এই সময় একটা পাল বংশের মধ্যেই একটা নিজস্ব একটা অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়। আচ্ছা, কারণ এতদিন পর তো লাস্ট দুটো রাজার ক্ষেত্রে তো দাদা, বড় দাদা হচ্ছে রাজা হবে, ছোট ভাই হচ্ছে সেনাপতি হবে, তার ছেলে এর ছেলের সেনাপতি হবে, এভাবে সুন্দর চলছিল ব্যাপারটা। এইখানে এসে থার্ড জেনারেশনে মনে হয় যে ব্যাপারটা একটুখানি অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। কারণ অবভিয়াসলি যারা জিতছে সমস্ত রাজ্য, তাদের মধ্যেও একটা তো উচ্চাকাঙ্ক্ষা তৈরি হওয়ার অস্বাভাবিক নয়। এবং এখান থেকেই আস্তে আস্তে ব্যাপারটা একটু ডাউনফলের দিকে যায়। এই সময় থেকেই ডাউনফলটা শুরু হয়। কারণ বিগ্রহপাল ছিলেন শান্তিপূর্ণ বুদ্ধিস্ট, মানে প্রপার সেই অর্থে বুদ্ধিস্ট হয়ে শান্তিপূর্ণভাবে আমি শাসন করব, এইসব হচ্ছে আর কি। তো তিনি জিততে পারছেন না যখনই, তখনই রাষ্ট্রকূট অমোঘ বর্ষা এসে আক্রমণ করছে। ওদিক থেকে প্রতিহারদের রাজা ভোজ আবার আক্রমণ করছে, টিবেটানরা আক্রমণ করছে, করে করে এদেরকে একদম নাস্তানাবুদ করে, ইনফ্যাক্ট ভোজ রাজা প্রতিহার মহেন্দ্রপালে জিতেই গেল, বঙ্গ গৌড় দুটো জিতেই গেল, এবং পাল সাম্রাজ্য একদম ছোট হয়ে গেল। তো এই হচ্ছে পাল সাম্রাজ্যের প্রথমভাবে একদম ছোট হয়ে যাওয়া। তারপরে কিন্তু এটা হয়েছে যে আবার তারা উঠে এসছেন, কিন্তু সেভাবে সেই যে পাল বংশ, সেই পাল বংশের ওই অবস্থাটাতে আর কখনো ফেরেনি। কারণ মহিপাল, যেটা তুই বলছিস, মহিপালের ক্ষেত্রেও এটা আছে যে মহিপালও গৌড়টাকে অন্তত সুরক্ষিত রাখতে পেরেছিলেন, কিছুটা এগিয়েও ছিলেন। এই সময় রাজেন্দ্র চোলের নাম আমরা শুনেছি। রাজেন্দ্র চোল একটা আক্রমণ করে মহিপালের সময়, চোল বংশের সাউথের, কারণ চোলরা তখন রাষ্ট্রকূটদের হারিয়ে ফেলেছে। তো চোল বংশের রাজেন্দ্র চোল আক্রমণ করেছে, গঙ্গা জল নেব, এটা হচ্ছে আইডিয়া। ভাব অদ্ভুত।
সে আক্রমণ করছে, সে নাকি রাজত্ব জিততে আসছে না, সে গঙ্গা জল নিতে আসছে। গঙ্গা তো অনেক দিকে আছে সারা নেই, গঙ্গাসাগর থেকে গঙ্গা জল ও নেবে। সেই উপলক্ষে এই একটা আক্রমণ হয়। আরেকটা আক্রমণ ইম্পর্টেন্ট, মহিপালের পরে, মহিপালও বড় রাজা ছিলেন কিন্তু মানে মুর্শিদাবাদের দিকে, দিনাজপুরের দিকে তার অনেক নিদর্শন পাওয়া যায়। নালন্দাকে রিস্টোর করেছেন উনি আগুন লাগার পরে, মহিপালের নাম শোনা যায়। হ্যাঁ, মহিপালের ক্ষেত্রে 2-3টে জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মহিপাল যখন রাজত্ব করছেন তখন মাহমুদ আক্রমণ করছেন ভারত, গজনির সুলতান মাহমুদ। তো শক্তিশালী রাজা মহিপাল, এবং এই নর্থ ইন্ডিয়ার বাকি রাজারা সমস্ত মিলে একটা কনফেডারেসি বানাচ্ছে গজনির মাহমুদের এগেনস্টে দাঁড়ানোর জন্য। মহিপাল এটাতে যোগ দেয়নি না, এবং এই জন্যে অনেক ঐতিহাসিক বলেন যে ভারতবর্ষে মাহমুদ যে এত কিছু করে গেল তার এবং ইসলামিক শাসন এসে প্রতিষ্ঠিত হলো, তার কারণ হচ্ছে মহিপাল ওই কনফেডারেসিতে যোগই দেয়নি। যোগ দিলে অন্য কিছু হতে পারতো, কারণ সে হতো বড় রাজা, কিন্তু অত্যন্ত গজনির সময় তো যোগ দেয়নি একেবারে। তার কারণ হিসেবে কেউ কেউ বলে যে এরা তো বুদ্ধিস্ট রাজা ছিল তাই হিন্দুদের সাথে যোগ দেয়নি, হতে পারে, সম্ভাবনা আছে, কারণ এরা সমস্ত পালরা বুদ্ধিস্টদের সম্পূর্ণভাবে পৃষ্ঠপোষকতা করতো। কিন্তু একই সময় কিন্তু আবার বাংলায় হিন্দু ধর্ম, বৈষ্ণব ধর্ম ইত্যাদিকেও পৃষ্ঠপোষকতা করতো। ঠিক। এবং এরপরে দেখা যাবে বৈষ্ণব ধর্মের প্রভাব বা হিন্দু ধর্মের প্রভাব আরো বেশি ঢুকছে। মহিপালের তুই দেখ, একটা পাল দেবপাল, ধর্মপাল দেবপাল হয়ে একটা বড় রাজত্ব, সেটা তারপরে একদম ছোট হয়ে গেল। মহিপাল ওটাকে মোটামুটি বাঁচানোর চেষ্টা করছে। রাইট। তখন আবার আমি ওয়েস্টার্ন ইন্ডিয়ার পলিটিক্সে যোগ দেব, এটা হয়তো তার মনে হয়নি। কিন্তু ওই বললাম, বুদ্ধিস্টদের নালন্দাকে পুনরুদ্ধার, সারনাথের কিছু ঠিকঠাক কাজ করানো, এগুলোর উল্লেখ হয়েছে। এবং মহি দিয়ে অনেক নাম আছে দেখবি, যেমন আমাদের দিনাজপুরে একটি দিঘি আছে, মুর্শিদাবাদে একটি দিঘি আছে সাগর দিঘি। মুর্শিদাবাদের সাগর দিঘি সম্ভবত মহিপালের সময় করা হয়েছে। ওইখানেই মহিপাল দিঘিও আছে দিনাজপুরে। এগুলো সব ওনার সময়, কারণ পুকুর খোঁড়া, বড় পুকুর খোঁড়াটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কাজ। সেচের জন্য জল, মানুষজনের খাওয়ার জন্য জল, এটা একটা ওয়েলফেয়ার স্টেটের কাজ হচ্ছে। তো এগুলো মহিপাল অনেক করেছেন। কিন্তু ঘটনাটা হলো যে ওই এক কালাছড়ি রাজা, তার নাম হচ্ছে কর্ণ, সে আক্রমণ করলেন মগধ জেতার জন্যে। এবং মগধ জেতার জন্য তখন মহিপালের পরে ন্যায়পাল বলে একজন, এবং প্রথমত ন্যায়পালের সাথে সাংঘাতিক যুদ্ধ হলো। ন্যায়পাল এদেরকে সাংঘাতিকভাবে মারছেন আর কি, কর্ণের সেনাকে। সেই সময় ওখানে রয়েছেন অতীশ দীপঙ্কর। আচ্ছা, অতীশ দীপঙ্কর সেখানে রয়েছেন। অতীশ দীপঙ্করের কাছে কর্ণের লোকরা এলো, মানে কর্ণ যে আর কি কালাচুরি, এরা কিন্তু বুদ্ধিস্ট নয় কি, আর ন্যায়পাল হচ্ছে বুদ্ধিস্ট, কিন্তু এরা এলো অতীশ দীপঙ্করের কাছে, বাঁচাও নইলে ন্যায়পালের সেনারা আমাদেরকে শেষ করে ফেলবে। অতীশ দীপঙ্কর তখন এদের মধ্যে মৈত্রী করান এবং করিয়ে তারপরে উনি তিব্বত চলে যান। আচ্ছা, এবং তারপর তিব্বত গিয়ে তিনি বৌদ্ধ প্রচার করেন। তো এই সময় বেনারসটা এদের হাত থেকে চলে যায়, এসব হয় আর কি। এবং কিছু কিছু ক্ষেত্রে এটা বলা হয় যে বজ্রযান বৌদ্ধজমের বাংলায় প্রকাশটা বা বাংলায় প্রচারটা সবচেয়ে বেশি এই সময় হয়। হ্যাঁ, একদমই, কারণ বাংলায় বুদ্ধিজমের একটা দীর্ঘকালীন ঐতিহ্য রয়েছে, কিন্তু সেটা কিন্তু হীনযান বুদ্ধিজম নয়, মহাযান বুদ্ধিজম, এবং তার থেকে বেরিয়ে আসে বজ্রযান এবং তন্ত্রযান, এই দুটো, যেটা সম্ভবত বাংলার যে শাক্ত একটা ট্র্যাডিশন ছিল, শাক্ত ঐতিহ্য ছিল এবং তান্ত্রিক ঐতিহ্য ছিল, তার থেকে উঠে আসা, মানে তার থেকে মিশ্রিত হয়ে উঠে আসা, এটার একটা উল্লেখ পাওয়া যায়। আচ্ছা, তো এরপরে আরেকটা জিনিস ঘটে যেটাও পাল বংশকে সাংঘাতিকভাবে দুর্বল করে, শেষই করে দেয়, সেটা হচ্ছে কৈবর্তদের একটা আন্দোলন হয়। কৈবর্ত একটি জাতি আর কি, বাঙালি জাতি। তো কৈবর্তদের মধ্যে দিব্য বলে একজন, সে হঠাৎ করে বিদ্রোহ ঘোষণা করে এবং অনেকটা অংশ গৌড়ের তার নিজের আন্ডারে নিয়ে নেয়। এদের সাথে লড়াই করতে এদের খুব এই প্রথম পালদের মনে হলো যে আমাদের ভেতরে আর কি একটা বড় বিদ্রোহ দেখা দিয়েছে, যেটাকে সামাল দিতে পারছে না। এখানে কর্ণ ছিল বাইরে থেকে আক্রমণ করছে, আর ভীম বলে একজন এই কৈবর্ত দিব্যরি বংশের, তার সাথে লাস্ট সেইভাবে যে বড় রাজা রামপাল, তার একটা যুদ্ধ হয়। রামপালের মানে এদেরকে সামাল দিতে পারছে না, কি করা যায়? তো রামপাল বললেন তাহলে আমি সমস্ত জমিদারদের কাছে যাই, গিয়ে এদেরকে বলি যে আমার
কিছু জিনিস নাও, কিছু মানে সম্পদ নাও, তার বদলে তুমি আমাদের সাথে এসো এবং আমরা ভীমের সাথে লড়াই করব। এই যে সম্পদ দেয়া হচ্ছে বিভিন্ন সামন্তদেরকে, তাদের মধ্যে সেন বংশের একজন রয়েছেন, যেই সম্পদ থেকে সেন বংশ বড় হয়ে উঠবে পরে। আচ্ছা, তো ভীমকে ধরা হলো, ভীমকে মারা হলো খুব বাজেভাবে। মানে এই সময় দেখ তুই মধ্যযুগটা ঢুকছে ভারতবর্ষের ইতিহাসে, কারণ তার আগে অব্দি যুদ্ধ যেগুলো হয়েছে সেটাতে এই ধরনের নৃশংসতা আমরা দেখছি না, যেটাই রামপালের সময় আমরা দেখছি ভীমের সাথে। কারণ ভীমকে অ্যারেস্ট করা হলো, তারপরে তাকে নিয়ে আসা হলো যেখানে মারা হবে, প্রাণদণ্ড হবে, কিন্তু তাকে প্রাণদণ্ড আগেই দেওয়া হলো না, তার ফ্যামিলির সবাইকে নিয়ে আসা হলো, এক এক করে ফ্যামিলির সবাইকে মারলো ওর চোখের সামনে, তারপরে ভীমকে মারা হলো। আচ্ছা, তো এই অবস্থা। তো এরপরে পাল বংশ দুর্বল হয়ে যায়, মানে একদিক থেকে চোলরা আক্রমণ করছে, উপর থেকে তিবেটের আক্রমণ রয়েছে, ভেতরে অন্তর্কলহ হচ্ছে, পাল বংশে নিজেদের মধ্যে অন্তর্কলহ রয়েছে। তো এই সব মিলিয়ে পাল বংশটা শেষ হয়ে গেল। রামপাল বোধহয় লাস্ট নাকি? রামপাল না, মদন পাল বলে একজন, মদন পাল বলে একজন। তো মদন পাল লাস্ট অব্দি ছিলেন, কিন্তু 400 বছরের একটা ঐতিহ্যময় ইতিহাস, যার একটা বড় অংশে অন্তত 100 বছর তো এমন ছিল যখন পাল বংশ বাংলা থেকে পুরো ভারতবর্ষ শাসন করত। ইন্টারেস্টিং। আর মানে পাল বংশের ইতিহাসটা আমরা পড়েছি নিশ্চয়ই, সেন বংশও পড়েছি, খুবই ইম্পর্টেন্ট কিছু নাম, যেমন যে ধর্মপাল বা গোপাল, দেবপাল, এদের কথা পড়েছি ঠিকই, কিন্তু এতটা বোধহয় ইতিহাস বইতে বোধহয় এতটা ডিটেলে থাকে না, সেটারও তো স্কোপও নেই। তবে এটুকু তো নিশ্চয়ই বলা উচিত, এবং সমস্ত বাঙালিকে এটুকু তো জানানোই উচিত দেশ নির্বিশেষে, যে ঠিক ভাই একটা সময় এখান থেকে। আচ্ছা, অনেকে আমাকে বলেছে, ওইটাও একটা কমেন্ট, যে নির্মোহভাবে ইতিহাস আলোচনা করুন। প্রথমত কেউ ইতিহাস নির্মোহভাবে আলোচনা করতে পারবে না। আর নির্মোহ মানে আমি কোনো সাইডেই নেই। আমার একটা প্রশ্ন, নির্মোহভাবে আবেগ লিখেছে, হ্যাঁ ওই তো, আবেগ ছাড়া। এবার আমি প্রথম থেকেই বলি যে ইতিহাসে আবেগ থাকবেই, যে লিখবেন তার তো আবেগ থাকবেই, কারণ ইতিহাস বিষয়টাই তো আবেগের বিষয়। হ্যাঁ, ইতিহাসটা পড়া কিসের জন্যে, এটা যদি যারা অনেকেই বলেন যে ইতিহাসটা শুধু কিউরিওসিটির জন্য, আমি মনে করি না। আমার মনে হয় না যে ইতিহাস শুধুমাত্র কৌতূহল নিরসনের জন্য পড়া উচিত। কৌতূহল নিরসনের জন্য পড়লে পরে ঠিক আছে, পড়তেই পারে। আমার মনে হয় ইতিহাস থেকে কী আমরা শিখছি এবং সেটা নিয়ে আমার বর্তমান এবং ভবিষ্যৎ কী করতে পারি সেটুকুর জন্য। তো সেটা যদি হয় তাহলে পরে সত্য ইতিহাসটা জানা যেমন জরুরি, তেমনি গৌরবময় ইতিহাস নিয়ে শ্লাঘা করাটাও আমার মনে হয় কোথাও উচিত। হ্যাঁ, একদমই 100%। দেখ, এই বিষয়ে আমি জানি অনেকেরই, খুব কম মানুষই তাদের বক্তব্য এরকম আছে বোধহয়, বাট আবেগ বিষয়টা আমার ধারণা যে এটা যে কোনো ক্ষেত্রেই, মানে সেটা যা খুশিই হোক, মানুষ হিসাবে যদি আমার মধ্যে আবেগ থাকে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। আমি বা প্রেমাশিস কেউ ইতিহাস লিখছি না, আমরা শুধু ইতিহাস পড়ছি। আমরা যদি লেখার জায়গা থাকতাম, হ্যাঁ আপনি তো হয়তো যিনি বলছেন ঠিক বলছেন, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ইতিহাসবিদ, যারা ইতিহাস লিখেছে, ইতিহাসবিদ বলবো না, যারা ইতিহাস লিখেছেন, অনেকে বলে ফ্যানেরা ইতিহাস লেখে, যে একজন মানুষের একজন ফ্যান সে ইতিহাস লিখলো। কিছু দর্শক বা কিছু মানে যে দেখছে সে সেটা লিখে রাখছে, এরকম প্রচুর নিদর্শন আছে। কিন্তু প্রত্যেকেই যখন লিখছে, সেই সময়টা কেন লিখছে তার যদি চারপাশে কিছু না ঘটতো তাহলে তো সেই সময়টা লিখতো না। তার মানে তাদের কোথাও না কোথাও ওই সময়টা ধরে রাখার তাগিদটা তৈরি হচ্ছে, এবং আমরা তো সেই মানুষগুলো নই, বা তুই তো সেটা নোস। তো তোর জন্য আবেগ কেন আসবে না? আবেগ, আমার তো মনে হয় আবেগ আসাটা জরুরি একটা পার্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আমি মিথ্যাচার করছি কিনা, কারেক্ট, এবং আমি দুপক্ষেরই ভাষণ বা ভাষ্য তুলে ধরার চেষ্টা করছি কিনা। সেটাতে যদি কোনো ভুল হয় নিশ্চয়ই বলবেন, কারেক্ট, সেটার জন্য যদি হতেই পারে ভুল, সেটা, কিন্তু তার মানে এই নয় যে আমি ইতিহাসকে একেবারে রসকস শূন্যভাবে এবং আজকে আমার কেমন লাগবে সেই ইতিহাস পড়ে সেটা ছাড়া করব। তো যাই হোক, তো পাল বংশ পড়ে যাওয়ার পর বাংলায় আর দুটো বংশের উল্লেখ পাওয়া যায়, যারা হচ্ছে চন্দ্র বংশ, যেটার উল্লেখ পাওয়া যায় তারানাথ তান্ত্রিক, তারানাথ তান্ত্রিক, লামা তারানাথ আর কি, তিব্বতের, তার লেখায়
এই চন্দ্রবংশের খুব উল্লেখ পাওয়া যায়। ঠিক। এবং এরা মূলত কুমিল্লার দিকটা, বাংলাদেশের যে কুমিল্লা অংশ এবং ত্রিপুরার অংশ, সেই অংশটাতে বেশিরভাগ তারা শাসন করেছেন পাল বংশের পরে 6th এবং মানে 6ষ্ঠ থেকে 8ম শতাব্দী অবধি। ইস্ট বেঙ্গলে এরা খুব ইম্পর্টেন্ট ছিলেন, এরাও বুদ্ধিস্ট ছিলেন। কারেক্ট। এবং এদের সময় ঢাকা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। হ্যাঁ, এদের সময় ঢাকা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আর আরেকটি পরিবার বা আরেকটি বংশ, সেটা হচ্ছে বর্মন বংশ। বর্মন বংশটাও ওদিক থেকেই শাসন করেন, তবে মনে করা হয় যে বর্মনরা হচ্ছে আদতে কলিঙ্গের লোক। তো এরা এসে এখানে শাসন করা শুরু করে। আচ্ছা। তবে এই পার্টে আর কি একদম ইস্টার্ন সাইডটাতে এরা শাসন করে। কোন ইস্টার্ন সাইড বলতে কোন দিক? বাংলার ইস্টার্ন সাইড, একদম ত্রিপুরা দিকটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে আমরা কিছু বর্মনের নামও তো শুনতে পাই, কোথায়? হ্যাঁ, আমি নামগুলো বারবার বলছি না, নাম দিয়ে যেহেতু সমাজে জটা বর্মন রয়েছেন, হ্যাঁ আরো অনেক বর্মন পরিবার ছিল। বেশ। এদের সময় বিক্রমপুর বাংলার হয়ে ওঠে, রাজধানী হয়ে ওঠে বর্মন বংশের সময়। একটা জিনিস আমার মনে হয় ইনক্লুড করা দরকার, সেটা হলো বেশ কিছু, আমি জানি না এই পার্টিকুলার বইটাতে কি আছে, বাট স্থাপত্যের জায়গা থেকে কিন্তু পাল বংশে একটা মারাত্মক উন্নতি হয়েছিল। হ্যাঁ, শুধু ভাস্কর্যে উন্নতি হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর মনেস্ট্রি তৈরি হয়েছে না সে সময়, প্রচুর স্তূপ, প্রচুর মনেস্ট্রি, প্রচুর ইউনিভার্সিটি তৈরি হয়েছে। মানে বিক্রমশিলা, উদন্তপুরা, সোমপুর, এই তিনটে তো নতুন করে তৈরি হলো পালদের সময়, এবং বিক্রমশিলার দারুণ জায়গায় পৌঁছলো ঐতিহ্য। আর নালন্দাকেও এরা বারবার রিভাইভ করছেন। কারেক্ট। এবং কিছু কিছু জায়গায় বলে যে পাল স্কুল অফ কালচারাল আর্ট একটা সময়, ওই সময়টাকে বলা হয়। এমন কিছু ধরনের ভাস্কর্য সেই সময় তৈরি হয়, এমন কিছু ধরনের স্কাল্পচার সেই সময় তৈরি হয়, যেগুলো খুবই কিন্তু পাল পিরিয়ড। বেশ, তা পাল বংশের তো মোটামুটি একটা শেষ পাওয়া গেল, যে একটা এই সময় শেষ, এবং সেখানে ছোট ছোট কিছু রাজা এবং রাজ্য তৈরি হলো। কিন্তু এরপরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বংশ হলো সেন বংশ। এবং সেন বংশের শুরু, যদি আমি ভুল না করি, তাহলে মাইসুরের কাছাকাছি কর্ণাট বলে কোনো একটা জায়গার কথা বলা হয়। আজকের দিনে যেটা কর্ণাটক বলা হয়, সেই কর্ণাটকের কর্ণাট অঞ্চল, কারণ ওদের ভাষাটাও কান্নেরি সেই সময় বলতো। এই কর্ণাট অঞ্চলের লোক হচ্ছে সেনরা। পালরা কিন্তু বাঙালি ছিলেন সেই অর্থে, মানে বাংলার ভূখণ্ডের বারেন্দ্রী লোকজন। এরা ছিলেন কর্ণাট অঞ্চলের। এরা এসেছিলেন কি করে, সেনরা এসে পৌঁছলো কি করে কর্ণাট অঞ্চলের থেকে? পালরা যখন অত বড় সাম্রাজ্য বিস্তার করেছে, তখন তাদের স্টাফদের মধ্যে তারা প্রচুর লোককে রিক্রুট করেছে। তার মধ্যে কর্ণাটকের লোকজন রয়েছে, তার মধ্যে অ্যাবিসিনিয়ানসরা রয়েছে, মানে ইথিওপিয়ার লোকজন রয়েছে। অ্যাবিসিনিয়ানরা তো বহুদিন ধরে আসছে, হুনরা রয়েছে, হ্যাঁ, গুজরাটের লোকজন রয়েছে। তো সম্ভবত সেনরা তাদের সাথে এসে থাকতে পারে, অথবা হতে থাকতে পারে যে রাজেন্দ্র চোল যখন আক্রমণ করছেন বা রাষ্ট্রকূটরা যখন বারবার আক্রমণ হচ্ছে, তাদের সাথে এরা এসে থাকতে পারে। বিক্রমাদিত্য বলে একজন ছিলেন, উনি আক্রমণ করেছিলেন, তার সময় এসে থাকতে পারেন। তো এই বিভিন্ন কারণে এরা এসে পৌঁছয় বাংলায়। এবং মানে এটা এক্স্যাক্টলি নিশ্চিত নয় যে কোন কারণটাতে এসে পৌঁছায়, বাট এই সম্ভাব্য কারণগুলো তার মধ্যে থাকতে পারে। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি সেন বংশের এরা পালদেরকে হারিয়ে কিন্তু প্রথমত বাইরে থেকে আসেনি। যখন সেন বংশের উদ্ভব হচ্ছে পালদের থেকে পরে, চন্দ্র এবং বর্মন বংশের পরে, তখন তারা বাংলাতেই রয়েছেন। তার বেশ কিছু আগে এরা এসে গেছেন বাইরে থেকে, কর্ণাট অঞ্চল থেকে। কাজেই বোঝা যাচ্ছে না। আর ওই যে বললাম যে ইতিহাসের তো এরকম ক্রনিকলিং নেই, কোনো প্রশস্তি বা ইনস্ক্রিপশনে পাওয়া যাচ্ছে। কাজে যতক্ষণ পর্যন্ত সে রাজা না হয়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ঠিক একদমই। ধর আজকে আমার ফ্যামিলির যদি ইতিহাস হয়, আমি যদি কেউ কিছু না হয়ে উঠতে পারি, তাহলে তো ইতিহাস লেখা হবে না, তাহলে তো কিছু হবে না। হয়তো আমার তৃতীয় পুরুষ গিয়ে সে একটা রাজা হয়ে গেল, ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল, তখন তো খুঁজতে শুরু করবে, এরকম ব্যাপারটা আর কি। তো এরা কর্ণাটকের লোক। এই সেন বংশের এরা বিজয় সেন বলে, ইনি হচ্ছেন প্রথম। বিজয় সেন তখন ওই যে রামপাল বললাম, রামপাল বিদ্রোহ দমনের জন্য, ভীমের বিদ্রোহ দমনের জন্য প্রচুর টাকা পয়সা দিয়ে সমস্ত সামন্তদের একত্র করার চেষ্টা করছেন। তার মধ্যে একজন হচ্ছেন বিজয় সেন। তো বিজয় সেন প্রথমত টাকা পয়সা পেয়ে একটু শক্তিশালী হলেন, এবং তারপর তিনি ছোট ছোট করে ধীরে 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 রাজত্ব বিস্তার শুরু করলেন। করতে করতে তিনি গৌড়, কামরূপ, কলিঙ্গ সব জিতে নিলেন।
এবং হ্যাঁ, এবং এটা জিততে জিততে তারপরে মগধ জিতে এই প্রথম সেন বংশ বিজয় সেনের সময় আবার একটা, কারণ সবাই দুর্বল, আর কেউ নেই, কিন্তু পাল বংশতে সবাই মিলে পালকে উঠিয়েছিল গোপালকে, ইনি জিতে মিলিটারিলি ইনি পুরোটা জিতে নিলেন বাংলার। এর বাবার একটা উল্লেখ পাওয়া যায় হেমন্ত সেনের। হেমন্ত সেন, হ্যাঁ, হেমন্ত সেন নাকি ওই সময় সামন্ত রাজা ছিলেন এবং সামন্ত রাজা হিসেবে অল্প একটু জায়গা অধিকার করে তিনি নিজেকে রাজা বলে ডিক্লেয়ার করে দিয়েছিলেন, এবং সেখান থেকেই শুরু ব্যাপারটা। হ্যাঁ, মানে সে সামন্ত সেন এসেছিলেন ওদের সাথে, কিন্তু তারপরে হেমন্ত সেন তার ছেলে, সে 11th সেঞ্চুরির শুরুর দিকে, হ্যাঁ, সে ওরকম ছোট একটা রাজত্ব, কিন্তু সে নিজেকে মহারাজাধিরাজ বলতো, একদম মহারাজাধিরাজ, তো কাজে ইন্ডিপেন্ডেন্ট কিং। তারপরে বিজয় সেন, এবং ওই যে মহারাজা বলার যে টেন্ডেন্সিটা তৈরি হয়েছিল, তারপর ওর ছেলে বিজয় সেন ব্যাপারটাকে মানে বড় করে তোলে এবং অনেকটা রাজত্ব জিতে নেয়, কলিঙ্গ জিতে নেয়। তো এই এদের সময় আমরা দেখতে পাচ্ছি যে ওই মধ্যযুগীয় যে লড়াই করার একটা খিদে, মানে ব্রুটাল ফোর্স, সেটা কিন্তু এদের সময় দেখা যাচ্ছে। বিজয় সেন যখন জিতছেন তখন সেই যুদ্ধগুলো কিন্তু খুব ভয়ানক যুদ্ধ হচ্ছে, আগেকার যুদ্ধের মতন ওরকম নয় ব্যাপারটা, যে বেশিরভাগটাই মৈত্রী, জিতে নিয়ে আচ্ছা তুমি শাসন করো, আমাকে কিছু দিও, এইরকম ব্যাপারটা থাকছে না। তো এর ছেলে হলেন বল্লাল সেন, রাইট, ইম্পর্টেন্ট লোক। বল্লাল সেনের সময় মিথিলা অবধি সেন বংশের রাজত্ব ছড়িয়ে পড়ে এবং এর বিয়ে হয়। এদের সেন বংশের অদ্ভুত একটা ব্যাপার, বল্লাল সেন এবং লক্ষণ সেন, এই তো ওদের মূলত 3 জন রাজা, বিরাট দিন কিন্তু সেন বংশ শাসন করেনি। সেই অর্থে বিজয় সেনই সবচেয়ে বেশি বোধহয় 62-63 বছর হবে। হ্যাঁ, বল্লাল সেন মোটামুটি 20-21 বছর শাসন করেছেন, লক্ষণ সেন তার থেকে আর একটু বেশি বিভিন্নভাবে ধরতে গেলে পরে। কিন্তু বল্লাল সেনের ক্ষেত্রে এদের ইম্পর্টেন্সটা হচ্ছে এই যে এই বৌদ্ধ থেকে বাংলার সাম্রাজ্যটা হিন্দুদের কাছে গেল, হিন্দু রাজাদের কাছে, ব্রাহ্মণ রাজাদের কাছে, কাজেই তাতে একটা সোসাইটাল চেঞ্জ বড় হয়েছে, সমাজে একটা বড় পরিবর্তন এসেছে। এবার আমাদের বল্লাল সেন সে মিথিলা অবধি জিতলেন, মিথিলা অবধি জিতে অর্থোডক্স যে হিন্দু বিষয়টাকে ইনি আবার উঠিয়ে আনার চেষ্টা করলেন। অনেকের মতে বল্লাল সেনই হচ্ছে কলিন্য প্রথা চালু করে, রাইট, একদম অনেকের মতে, মানে অনেকের মতেই কলিন্য প্রথা চালু করার নাম বল্লাল সেনের সঙ্গে যুক্ত করা হয়, অনেকে কিছুটা লক্ষণ সেনকেও দেন। তো এবার এই বল্লাল সেনদের সাথে এই যে এদের কর্ণাটকের কানেকশনটা, এটা কিন্তু দীর্ঘকাল ধরে রয়েছে, কারণ চালুক্য বংশের মেয়ের সাথে এদের বিয়ে হচ্ছে, এরও বিয়ে হয়েছে, মানে বল্লাল সেন তার ছেলেরও বিয়ে ওদিকে সাউথের সাথেই হচ্ছে। তো এটা একটা, এরা তো বাঙালি নয় তাহলে? না, সেন বংশটা বাঙালি নয়, সেন বংশের এরা একেবারেই বাঙালি নয়, সাউথের লোক, কর্ণাটকের লোক টু বি প্রিসাইজ। এর সময় আমরা দেখতে পাচ্ছি রাজত্বের সময় আর কি 5টা প্রভিন্স, বঙ্গ, বারেন্দ্র, রাঢ়, মিথিলা এবং ভাগীরথী। তো এই বল্লাল সেনের ব্যাপারে আমরা খুব বেশি কিন্তু প্রশস্তি পাই না, বেশিরভাগটা পাওয়া যায় বল্লাল চরিত বলে একটি বই থেকে। মানে সেটা তো অনেকটা ওই, মানে কি বলবো, চরিত বলতে ব্যাপারটাও একজন কেউ তার প্রশস্তি লিখেছে, একদম তার কোর্ট হিস্টোরিয়ানই একজন লিখেছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, চরিত বলাতে মনে পড়লো, সেটা হচ্ছে বাংলার একটা রামচরিত আছে, জানিস তো? তাই নাকি? বাংলার রামচরিত? হ্যাঁ, সেটা লেখা হচ্ছে রামপালকে নিয়ে। আচ্ছা, সেইখানে পাওয়া যায় এই চালুক্য বংশ, সেই রামচরিতে কর্ণ আছে। তো কেউ যদি বলে ইন্টারেস্টিং যে কোন রামচরিতে কর্ণ আছে বলো, তাহলে পরে এটা বাংলার রামচরিত, কারণ কর্ণ যে রাজা, প্রতিহার রাজা, সে অ্যাটাক করছে ওই সময়টাতে, তার উল্লেখ আছে। আচ্ছা, বুঝেছি। তো বল্লাল সেনের বল্লাল চরিত থেকে একটা ইন্টারেস্টিং গল্প আছে, যেটাতে বাংলার যে কাস্ট সিস্টেম এবং কলিন্য প্রথার একটা উল্লেখ খুব ইম্পর্টেন্ট পাওয়া যায়। সেটা যে বল্লাল দেবদাকে একবার যুদ্ধ করবেন ওদান্তপুরার রাজার সাথে, সম্ভবত পাল রাজার সাথে, এবং তার জন্য বল্লভানন্দ বলে এক স্বর্ণবণিকের কাছে উনি টাকা চাইলেন 1 কোটি, 1 কোটি স্বর্ণমুদ্রা। হ্যাঁ, দিলেন বল্লভানন্দ, এবং তারপরে একটা মণিপুরে একটা যুদ্ধ হলো। এবার আবার আমরা বলছি, মহাভারতের সময় বলেছি মণিপুরে যুদ্ধ হয়েছে, মানে এটা কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ার মণিপুর, কলিঙ্গর কাছাকাছি কোথাও। হারলেন যুদ্ধে বল্লাল সেন।
তখন বল্লভানন্দের কাছে বললেন আরও টাকা চাই। তো বল্লভানন্দ বললেন দেবো টাকাটা, কিন্তু যে হরিখোলা বা যে রাজত্বটা রয়েছে, তোমার প্রভিন্সটা রয়েছে, হরিখেলার সমস্ত ট্যাক্স আমাকে দিতে হবে। এটার একটা রিপিটেশন হয়েছে কিন্তু ব্রিটিশদের সময়। শাহ আলম যখন চাইছেন জিততে, যে আমি পুরো ভারতবর্ষ জিতবো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলছেন যে তোমরা আমাকে সাহায্য করো আমাকে আবার মুঘল বাদশাহ হতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একই তাদের কাছে শর্ত রাখছেন যে ঠিক আছে সাহায্য করব, ট্যাক্স কালেকশনটা আমাদের হবে। তো বল্লভানন্দ সেই কথাটা বলছেন একে, বল্লাল সেন, ট্যাক্সটা আমার হবে। এতে গেলেন বল্লাল দেব খেপে, বল্লাল সেন খেপে গেলেন। বল্লাল সেন খেপে বললেন কী ব্যাপার, আমার এখানে তোমরা শাসন করছো, মানে ব্যবসা করছো, সব করছো, আর আমার ট্যাক্সটা তুমি নিয়ে নেবে, একটা প্রভিন্সের হলেই বাকি। প্রচণ্ড একটা রাগারাগির জায়গা তৈরি হলো মার্চেন্টদের সাথে। বণিকদের থেকে জোর করে সমস্ত সম্পদ উনি নিয়ে নিলেন। এক জায়গায় বণিকদের খেতে ডেকে খুব অপমান করা হলো। তো এবং মনে করলেন বল্লাল সেন যে এই বল্লভানন্দ যে আছে এই অ্যাকচুয়ালি পালদের সাথে মিলে আমার সাথে এটা করতে চাইছে। ও আচ্ছা আচ্ছা। তখন বললেন ঠিক আছে, আমার হাতে কি ক্ষমতা জানো, আজ থেকে তোমরা যারা স্বর্ণবণিক রয়েছ তোমাদের আরও আপার কাস্ট মানবো না, সমাজে আমি তোমাদেরকে শূদ্র করে দিলাম। আচ্ছা, তার মানে তো এইটা যদি পাওয়া যায়, তার মানে কিন্তু কৌলিন্য প্রথার প্রবর্তনে যে বল্লাল সেনের ভূমিকা থাকতে পারে, তার মানে আছে, সেটা মোটামুটি একটা আঁচ তো করা যায়। হ্যাঁ, এই কাস্ট সিস্টেম যদি সে সেই সময় বলে থাকে তাহলে তার ওই কৌলিন্য প্রথা প্রবর্তনের জায়গা আছে। এবং এটার আরেকটা ফল হলো, সুবর্ণ বণিকরা তো বাংলার ঐতিহ্য, বাংলার সমৃদ্ধির জন্য বিরাট বিখ্যাত ছিলেন। এবার তাদের কাছ থেকে নামিয়ে দেওয়া হলো, বলে তোমরা উপবিদ পড়তে পারবে না। তার আগে অব্দি সুবর্ণ বণিকরা হচ্ছে উত্তম শঙ্কর, মনে যদি থাকে তোদের, আগের এপিসোডে আমরা বলেছি। এবার বলতো না, তোমরা অধম শঙ্কর চলে যাবে, পৈতে টইতে হবে না, ব্রাহ্মণরা তোমাদের এখানে পুজো করবে না। আচ্ছা। তো এই সুবর্ণ বণিকরা বাংলা ছেড়ে চলে যেতে লাগলেন। অর্থাৎ ব্যবসায়ী সমাজ রাষ্ট্রের কারণে বাংলা ছেড়ে চলে গেল। বাংলা ছেড়ে চলে যাওয়াটা কি সে মানে তো ইতিহাসের কথা বলছিস তুই? হ্যাঁ, কেন যে ইতিহাসে এরকম হয়েছে, আর কোনোদিন বাংলা এরকম হয়নি, ভাগ্যিস। হ্যাঁ, এরপরে তো লক্ষণ সেন। লক্ষণ সেন, এবার লক্ষণ সেনের সময় দেখা গেল যে এরা আগে ছিল কিন্তু শৈব। লক্ষণ সেনের সময় দেখা গেল লক্ষণ সেন বৈষ্ণব হয়ে গেছেন। কারেক্ট। লক্ষণ সেন, কারণ এই সময় হ্যাঁ শ্রী চৈতন্যদেবের একটা জয়দেব যে গীত গোবিন্দ লিখেছেন তিনি হচ্ছেন লক্ষণ সেনের ঠিক রাজদরবারে সভাকবি ছিলেন। আরো অনেক সভাকবি ছিলেন, তাদের মধ্যে ইনি একজন। তো লক্ষণ সেনও কামরূপ টামরূপ জিতেছেন, কিন্তু লক্ষণ সেনের যেটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং বা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ইতিহাসে, বাংলার ইতিহাসে, সেটা হচ্ছে বখতিয়ার খিলজির সাথে আক্রমণ। রাইট। এটা তো হলো একটা জিনিস আমাকে বলে, একটা আমি এক জায়গায় পেলাম, সেটা হলো বল্লাল সেন নাকি নিজে খুব ভালো সাহিত্যিক ছিলেন এবং তিনি দুটো খুব ইম্পর্টেন্ট বই লিখেছেন, একটা হলো দান সাগর, একটা হলো অদ্ভুত সাগর। অদ্ভুত সাগরটা আবার আমাদের পরের ওনার ছেলে সেটাকে কমপ্লিট করেন, লক্ষণ সেন অ্যাকচুয়ালি অদ্ভুত সাগর কমপ্লিট করেন। হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং কিন্তু না, সেই সময় রাজা অথচ এরকম একটা বড় বড় মানে এরকম লেভেলের বই লিখছেন, সেটা কিন্তু এই লক্ষণ সেনের সময় এবং তার আগে বল্লাল সেনের সময় থেকেই শুরু হয়েছে ব্যাপারটা। এরা খুব লার্নেড ছিলেন, এরা বাকি কল্যাণ টল্যাণ চালু করছেন ঠিকই, কিন্তু এরা কিন্তু খুব লার্নেড এবং প্রচুর উপঢৌকন পৃষ্ঠপোষকতা করছেন সাহিত্যিকদেরকে ইত্যাদি হতে পারে। আর বাংলার যারাই শাসন করে তারা তো সবসময় সাহিত্যে ভালো, সেটা ব্যাপারে তো কোনো সন্দেহ আমাদের কখনোই নেই। তো লক্ষণ সেনের সময় বখতিয়ার খিলজি আক্রমণ করছে। এবার বখতিয়ার খিলজি জিততে আসছে, দিল্লির ওদিক থেকে আক্রমণ হয়েই যাচ্ছে। তো মিনহাজ লিখেছেন, মিনহাজের তাবাকাতে নাসিরি যেটা, ওটাই হচ্ছে এটার প্রামাণ্য গ্রন্থ। সেখানে যে গল্পটা হয়েছে যে বিহার জেতার পরে এবং ওখানে ওই একটি মনেস্ট্রি ধ্বংস করার পরে বখতিয়ার খিলজি যে আসবেন এটার জন্য কিন্তু প্রস্তুত ছিলেন লক্ষণ সেন। আচ্ছা আচ্ছা, এটার জন্য প্রস্তুতি চলছিল এখানে। এটা অসম্ভব যে প্রস্তুতি হবে না, কারণ যে কামরূপ কলিঙ্গ কাশী অব্দি জিতে নিয়েছিল তার খবর তো চলে এসেছে। হ্যাঁ, এবং সে মিলিটারিলি সে এতটা উইক এটা ভাবার কোনো কারণ নেই, একেবারেই ভাবা। যদিও লক্ষণ সেনের তখন বয়স অনেক, লক্ষণ সেন সিংহাসনে বসেছেনই তার 60 বছর বয়সে, তবু কিন্তু
একটা ঘুর পথে খুব অল্প সৈন্য নিয়ে বখতিয়ার খিলজি এসে পৌঁছন। এবং ওই যে গল্পটা আমরা অন্য সময়ও বলি, আবার একটু রিপিট করে দিই যেহেতু এই প্রসঙ্গে, যে নদিয়াতে, তখন এমনি নদিয়াতে, নদিয়া হচ্ছে রাজধানী, নদিয়াতে নবদ্বীপ রাজধানী, হ্যাঁ, তো ওখানে গেটে ঢোকার সময় 18 জনকে নিয়ে খুব ধীরে ধীরে ঢুকলেন। ঠিক ঠিক, এমন যেন এরা ঘোড়া বিক্রি করতে এসেছে। আমরা সুলতানি সময় কথাটা বলেছি। তো তারপরে প্যালেসে এসে প্যালেসটাকে দখল করে নিলেন প্রথমত। তখন লক্ষণ সেন খাবার থেকে উঠে পেছন দরজা দিয়ে পালিয়ে যান, এবং তারপর তার সমস্ত সৈন্য এসে পুরো জায়গাটাকে দখল করে, প্যালেস দখল করে। এবার এই যে ঘটনাটা, এটাকে অনেক বলে 18 জন মুসলিম মিলে বাংলা দখল করে নিয়েছিল। কিসের কথা হচ্ছে লক্ষণ সেন বড়। মিনাজ নিজেও কিন্তু এই কথাটা লেখেননি। মিনাজের লেখায় রীতিমতো প্রশস্তি রয়েছে লক্ষণ সেনের, প্রচণ্ড বীর, এটা মিনাজই লিখেছেন। প্যালেস দখল হয়ে যাওয়ার পর সম্ভবত লক্ষণ সেন চলে যান নিজেকে বাঁচাতে। আর 18 জন সৈন্য শুধুমাত্র প্যালেসটুকু দখল করেছিল। তারপরে রাজত্ব দখল করার জন্য এই বখতিয়ার খিলজির পুরো ফোর্সটা বাইরে ছিল, তাদেরকে ডেকে নেওয়া হয়, তারা এসে পুরো রাজত্বটা দখল করে অ্যাকচুয়ালি। এবং বখতিয়ার খিলজির এই যে জিতলেন, সেটা আমরা মুসলিম ইতিহাস বা ইসলামিক হিস্ট্রি যখন ইন্ডিয়াতে এর পরের এপিসোড থেকে ঢুকবো তখন আর একটু ডিটেলে জানবো যে এর পরেও 50 বছর অবধি সেন সাম্রাজ্য ছিল। আচ্ছা, কিভাবে ছিল? বখতিয়ার খিলজি পুরো বাংলা ধরে দখল করেছিলেন। কারণ এর পরে লক্ষণ সেন মুর্শিদাবাদে নিয়ে যান নিজের ক্যাপিটাল, এবং তখনই লক্ষণাবতী বা লখনৌটি যেটা সেই মুর্শিদাবাদে তার রাজধানী স্থাপিত হয়। তার আগে তো নবদ্বীপের রাজধানী ছিল। তো লক্ষণাবতীতে তার রাজধানী, এবং সে বেশ কিছুটা শাসন কিন্তু করছে তখনও ওই বয়সেও। হ্যাঁ, ওই বয়সে, এবং তারপরের অন্যান্য সেন রাজারাও করেছে। বেশ, রাজত্ব অনেক ছোট হয়ে গেছে নিঃসন্দেহে, কিন্তু পুরোপুরি বখতিয়ার খিলজির আন্ডারে তো কিন্তু আসেনি, এটা মিনাজও লেখেননি। বিশেষত ইস্ট বেঙ্গল মানে পূর্ববঙ্গটা কিন্তু সেনদের আন্ডারে ছিল আরও 50 বছর। ইনি বখতিয়ার খিলজি এসে এই রাঢ়বঙ্গটা এবং খানিকটা গৌড় জিতে পেরেছিলেন, আর বেশি জিততে পারেননি। তো এই হলো, কিন্তু হ্যাঁ এটা ঠিকই যে বখতিয়ার খিলজি এবং তারপরে আসার শুরু থেকে সেন বংশের পতন শুরু হলো, এবং ধীরে ধীরে ইসলামিক পিরিয়ড সেটাকে যদি আমরা বলি, যদি তাহলে এটাকে আমাকে বুদ্ধিস্ট পিরিয়ড আর হিন্দু পিরিয়ডই বলতে হবে। সেটাই বলাও আছে যে এটা বুদ্ধিস্ট পিরিয়ড, তারপরে হিন্দু পিরিয়ড, এবং তারপরে ইসলামিক পিরিয়ড। বলার কারণ হচ্ছে যে বুদ্ধিস্ট পিরিয়ডে অ্যাকচুয়ালি বুদ্ধিজম এখানে খুব গ্রোথ পায়, বুদ্ধিস্ট কালচারের গ্রোথ হয়, এবং হিন্দু পিরিয়ডে কৌলিন্য প্রথা হয়। তাহলে ইসলামিক পিরিয়ডে বৈষ্ণবটা লক্ষণ সেনের সময়, হ্যাঁ, ইত্যাদি হিন্দুত্বের একটা এক্সটেনশনই সেটাও তৈরি হয়। একটা জিনিস আছে, সেটা লক্ষণ সেনের সময় ইয়েটা তো লক্ষণ সেন কিংবা বল্লাল সেন দুজনের ক্ষেত্রেই আমার মনে হয় সাহিত্যের পৃষ্ঠপোষকতায় এদের কিন্তু একটা অবদান আছে, বড় অবদান আছে। আচ্ছা, এবার তো আমরা একটুখানি এই দিকে ঢুকছি যখন, দেখ বাংলায় বৈষ্ণব সমাজ কিন্তু বহুদিন আগে থেকে ছিল। গুপ্তা সাম্রাজ্যের সময় থেকেই, মানে বা তার একটু পরে, মানে 4th to 5th সেঞ্চুরির সময়তেই বাংলাতে 3টে অন্তত বিষ্ণু মন্দিরের উল্লেখ পাওয়া যায়। যেটা হচ্ছে তোর গোবিন্দস্বামী টেম্পল, যেটা হচ্ছে বগুড়াতে, আচ্ছা, অধুনা বাংলাদেশের বগুড়াতে গোবিন্দস্বামী টেম্পল। শ্বেতাশ্বর স্বামী টেম্পল, সেটা নর্থ বেঙ্গলে। তারপরে তোর প্রদ্যুম্ন স্বামী টেম্পল, সেটা ত্রিপুরায়। এগুলো অনেক আগে, 4th 5th সেঞ্চুরির সময়কার। কাজে বৈষ্ণব একটা কাল্ট কিন্তু বাংলাতে চিরকালই ছিল, শৈব কাল্টটা পরের। কৃষ্ণ অ্যাজ আ ডেইটি 7th সেঞ্চুরির পরে পপুলার হয়, তার আগে বিষ্ণু। মানে একই ফর্ম বাট ডিফারেন্ট ফর্মে কৃষ্ণ হিসেবে পরে পপুলার হয়। এবার ভগবত পুরাণে বিষ্ণুর কটা অবতার? 10টা। আচ্ছা, ভগবত পুরাণে বিষ্ণুর 22 থেকে 36টা অবতার আছে। বাংলা মানে বিষ্ণুর যে 10 অবতার এবং এই বরাহ নৃসিংহ করে এই যে ক্রোনোলজি সমঝিয়ে এই পুরো ব্যাপারটা বাংলায় তৈরি হয়। হ্যাঁ, জয়দেব প্রমাণ আছে। হ্যাঁ, ও জয়দেব করেন। হ্যাঁ, আচ্ছা, জয়দেবের সময় প্রথম এটাকে সিস্টেমেটাইজড করা হয় যে এই 10 অবতারকেই আমরা মানছি এবং এই হচ্ছে তাদের ক্রোনোলজি। তারপরে সেটা এখান থেকে বাইরে যায়। আচ্ছা, তার মানে এই যে 10 অবতার নিয়ে এত মানে কিছু কিছু মানুষ 10 অবতার নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন যে 10 অবতার অ্যাকচুয়ালি
মৎস্যকুর্ম বরাহ, এই যে মানে জল থেকে আস্তে আস্তে ইভলিউশনের সঙ্গে এটা কানেক্টেড বলে অনেকে ভাগবত বলে। পুরাণ খুলে দেখলেই হয় যে ওখানে কটা অবতার আছে। ভাগবত পুরাণে অরিজিনালি 22 থেকে 26 জন অবতারের কথা আছে, তার মধ্যে থেকে বেছে 10 জন অবতারকে করা হয়েছে বাংলায়। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং শুধু তাই নয়, তোর রাধা কিন্তু জয়দেবের আগে নেই। হ্যাঁ, রাধা তো আমি কাল পরশুই কবে একটা কথা হচ্ছিল যে মহাভারতের প্রেম নিয়ে, মহাভারতের প্রেমের উল্লেখ নিয়ে, তো সেখানে একজন জিজ্ঞেস করছিল আমাকে যে রাধা আছে কিনা। তাই বললাম মহাভারতে তো রাধার কোনো উল্লেখ নেই, এবং পরবর্তীতে অন্যান্য পুরাণেও বা রাধার উল্লেখ পাওয়া যায় না। রাধার উল্লেখ তো গীত গোবিন্দ, জয়দেবের গীত গোবিন্দ থেকে, তার আগে তো রাধা কোথাও নেই, রাধা কৃষ্ণের কনসেপ্টই নেই। ঠিক। তারপরে আমরা দেখছি বাংলাতে শুরু হয়ে রাধা কৃষ্ণটা পপুলার হচ্ছে অন্যান্য জায়গায়, সারা পৃথিবী মানে সারা ভারতবর্ষে পপুলার হচ্ছে। কারণ পৃথিবী কারণ এই যে ধর্ম, যেটা ওই আমরা একটা আলোচনায় বলছিলাম সম্ভবত হারারির বইটাতে, যে আমাদের মনে হয় কি যেটা ধর্ম বলা হচ্ছে আমাদেরকে এটাই এসেছে উপর থেকে, বিভিন্ন সময় মানুষের দ্বারা চেঞ্জ হয়েছে। যেমন ধর গুপ্ত সাম্রাজ্যের সময় সমগ্র ভারতবর্ষে হিন্দু ধর্মের বা বৈদিক ধর্মের দেবদেবীগুলো চেঞ্জ হয়ে গেল। গুপ্ত সাম্রাজ্যের সময় থেকে বা তার অব্যবহিত পরের থেকে পুরাণে যেই সমস্ত দেবদেবী, মানে পুরাণ লেখা হলো এবং পুরাণের দেবদেবীদের পুজো শুরু হলো। ইন্দ্রকে আর পুজো করা হচ্ছে না, ব্রহ্মার মন্দির সেভাবে নেই, তার গল্প আছে কিন্তু সেটা পয়েন্ট নয়। তুই মহাভারত অব্দি পর, ব্রহ্মা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং তাকে যখন তখন যে কেউ তপস্যা করছে, ব্রহ্মা আসছেন, কথা হচ্ছে, মিথোলজিক্যাল কিন্তু হচ্ছে। রুদ্রের রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্দ্র থাকছে না, বরুণ থাকছে না, অগ্নি থাকছে না, হ্যাঁ অগ্নি থাকছে না, যজ্ঞ হোমের জায়গায় মূর্তি পুজোটা শুরু হয়ে যাচ্ছে বেশি বেশি করে। মূর্তি পুজোয় যজ্ঞ করো, কিন্তু শুধু যজ্ঞ কোথাও আজও হয় না সেভাবে। না, শুধু যজ্ঞ তো হয় না, হয় বাট সেটা খুবই স্পেসিফিক কিছু জায়গা। হ্যাঁ, মানে যেখানে হয়তো গুপ্তা বেদিক কাল্টটা এখনো রয়েছে। হ্যাঁ, বা যারা বৈদিক ধর্মকে বৈদিক ধর্ম হিসাবেই যারা মানে এখন অব্দি, এরকম কিছু কালস আছে। হ্যাঁ, যেটা বাংলায় আবার ওই নবজাগরণের সময় উন্মেষ হয়েছিল, যে এই গুপ্ত সাম্রাজ্যের পরে যেটা হয়েছে পুরাণ বেসড রিলিজিয়ন, এটা ঠিক নয়, তার আগে বেদ আসল। এইটা গেলাম আমরা পরে, কিন্তু তার এই মাঝখানে গুপ্ত সাম্রাজ্যের সময় থেকে কিন্তু পুরাণের শুরু এবং পুরাণিক দেবদেবতার পুজো শুরু হলো, তার আগে কিন্তু হচ্ছে না। বাংলা যেহেতু আর্যাবর্তের বাইরে, কাজেই বাংলার রিচুয়ালের মধ্যে অনেক বৈদিক দেবদেবী থেকে গেল। কাজে এখানে বিষ্ণুর পুজো বেশি হলো কৃষ্ণের থেকে বা রামের থেকে। এখনো নারায়ণ পুজো হয়, বিষ্ণুর পুজো হয়, কৃষ্ণের পুজো, রামের পুজো বা অবতারের পুজো কম। কারণ বাংলায় আর্যাবর্তের বাইরে বলে, বাংলায় গুপ্ত সাম্রাজ্যের প্রভাবটা সেইভাবে পড়েনি বলে এখানে পুরাণিক দেবদেবীর উল্লেখ অনেক কম। এখানে রিচুয়ালসের মধ্যে বৈদিক রিচুয়ালস অনেক বেশি, এবং সেখানে শৈব এবং শাক্ত, শিব এবং শক্তির পূজা অনেক বেশি কিন্তু বাংলায়, রাদার দেন, মানে আমি বলছি কালী পূজাটাও যে হয়, কালী পূজার কিন্তু বাংলার রূপটা কিন্তু শক্তির আরাধনার রূপ, এবং যেটা দুর্গাপূজার ক্ষেত্রেও তাই। বহু পুরনো বাংলার। আচ্ছা, এবার তুই এরা এমন জায়গায় ঢুকিয়ে দিচ্ছিস অরুণাভ যে লোকজন গালিগালাজ করবে, কিন্তু ওই বললাম যে সত্যের অপলাপ তো করা যাবে না। তো গালিগালাজ খাবার থেকে বাঁচার থেকে সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে যে যাকে সারা পৃথিবী জানে, যিনি রাইট উইং হিস্টোরিয়ান, তার কথা থেকেই আমরা বলি। যেমন রমেশচন্দ্র মজুমদার বলছেন যে বেদিক রিচুয়ালসের মধ্যে প্রচুর প্রি আরিয়ান ইনফ্লুয়েন্স আছে ধর্মের মধ্যে। যেমন ধর কর্মের আইডিয়া, এটা আর্যদের আসার আগেকার আইডিয়া। আচ্ছা, ঠিক আছে। যজ্ঞের আইডিয়াটা তখনকার, মানে আগের প্রি আরিয়ান। মূর্তি পুজোরও খানিকটা কিন্তু প্রি আরিয়ান আছে। পশুপতির আমরা দেখেছি হরপ্পা মহেঞ্জোদারো, এদের সময় ছিল যজ্ঞ, সরি যজ্ঞ না, যোগাটা প্রি আরিয়ান, যজ্ঞটা ছিল বেদিক। ওখানে কিন্তু কোথাও পশুপতির উল্লেখ পাবি না, শিবের মূর্তির উল্লেখ পাচ্ছি না আমরা, সোজাসুজি যজ্ঞ হচ্ছে। কাজে মূর্তি পুজোটা
পুরোপুরি প্রি আরিয়ান একটা কনসেপ্ট। মানে অ্যাকচুয়ালি তাহলে বলা যায় যে বেদে যে মূর্তি পূজার উল্লেখ না থাকলেও তার আগে যদি হরপ্পা মহেঞ্জোদারোর ক্ষেত্রে দেখা যায় কিছু যে শিবের মূর্তি বা পশুপতির মূর্তি যখন পাওয়া যায়, কয়েনের মধ্যে পাওয়া গেছে, মানে কয়েনের মধ্যে তার মূর্তির রেফারেন্স তো পাওয়া গেছে। এবার সেটা তার মানে তখন সেই পূজার হয়তো প্রচলন ছিল। হ্যাঁ, হতেই পারে, কিন্তু সেটা প্রি আরিয়ান প্রি বেদিক একটা বিষয়। আচ্ছা, এইখানে আমার একটা এইখানে অনেকেরই নিচেই কমেন্ট আসবে বলে আমি বলে রাখছি, সেটা হলো এই যে আরিয়ান ইনভেশন, এই বিষয়টাই তো খুব একটা মানে আমরা এখানে ধরে নিলাম আরিয়ান ইনভেশন হয়েছে, এবং প্রি আরিয়ান এবং পোস্ট আরিয়ান ব্যাপার আছে। তো অনেকেরই মতে পরবর্তীতে অনেক জায়গাতেই বলা হচ্ছে যে এরকম কোনো ঘটনা ঘটেইনি, এটা ব্রিটিশদের তৈরি করা একটা কনসেপ্ট। এটা নিয়ে আমরা ঠিক আলোচনা করার জায়গা না, এটা একটা আলাদা সাবজেক্ট। এটা করব আমরা, এবং আগে থেকেই বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা রাইট উইং এবং লেফট উইং হিস্টোরিয়ান দুজনকে একসাথে নিয়ে এই আলোচনা করব যে আরিয়ান ইনভেশন থিওরিটা এক্স্যাক্টলি কি। তাহলে এটা আমরা বলেই রাখলাম যে এই নিয়ে আমরা একটা তুল্যমূল্য বিচার করে একটা আলোচনা করব। আপাতত এটুকু নিশ্চিত যে আর্য সংস্কৃতিটা আলাদা। ঠিক, একদমই তাই। আর্য সংস্কৃতিটা যে ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন সংস্কৃতি এসেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার সেটা সংস্কৃতি কিন্তু শুধুমাত্র মানুষ, মানে সব মানুষ চলে গেল ইমিগ্রেশন হয়ে সংস্কৃতি শুধু পৌঁছায় না, কিছু মানুষ এসেও হতে পারে, ব্যবসার দ্বারাও হতে পারে। সংস্কৃতি ছড়াতে গেলে পরে সবসময় প্রয়োজন পড়ে না সব মানুষকে একসাথে ইমিগ্রেন্ট করা। তো আপাতত আমরা এখানেই থাকি যে আর্য সংস্কৃতিটা এসেছিল, যেটা বাংলাতেও ঢুকেছে আর্য সংস্কৃতি। একদমই। বাংলার ক্ষেত্রে আরেকটু আমরা বলি যে আরেকটা হচ্ছে শৈবিজম। শৈবতার মধ্যে একটা মত আছে, সেটা হচ্ছে যে যারা আর্যাবর্তের বাইরে তাদেরকে তো ব্রাত্য করে রাখা হয়েছিল, এই ব্রাত্যদের দেবতা হয়ে উঠেছিলেন শিব। সেটা সম্ভব। আবার এটাও হতে পারে যে গুপ্ত সাম্রাজ্যের সময় শিবের আরাধনাটা বেশি করে শুরু হয়। তবে বাংলায় যে শৈবিজমটা ছিল সেটা কিন্তু তোর অবধূতের শৈবিজম, মানে তার মধ্যে একটু তন্ত্র মেশানো বিষয়টা, পশুপতিদের যে সেক্টটা সেটা বাংলায় প্রকাশ পায়। এবং মনে করা হয় যে বাংলার যে শাক্ত কাল্টটা সেটা উঠে এসছে শৈব ধর্ম থেকে। আচ্ছা, মাতৃকা পুজো হতো, কিন্তু তন্ত্র এবং শাক্ত যে এটা শৈব ধর্ম থেকে উঠে এসছে বলে মনে করে। কারণ 12th সেঞ্চুরির আগে বাংলায় তন্ত্র ছিল বলে কোনো উল্লেখ নেই। আচ্ছা আচ্ছা। এবার আমিও একটা পড়াশোনা করছিলাম তন্ত্র নিয়ে, তাতে এটাই দশম শতকে একটা ছোট্ট জায়গা পাওয়া গেল, মোটামুটি 12th century ইজ দ্য রাইট টাইম। রাইট। এবার রমেশচন্দ্র মজুমদার বলছেন এখানে একটা পিঞ্চ অফ সল্ট বা বেনিফিট অফ ডাউট এটা দেওয়া যেতে পারে, যেহেতু তন্ত্রটা একটা গুহ্য একটা সাধনার জায়গা এবং পার্সোনাল খুব, এবং গুরু শিষ্যর দ্বারা হয়, সেজন্য এটার হয়তো পাবলিক কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। তবে পাবলিক যে ইনফরমেশন আমরা পাচ্ছি সেটা 1200 শতাব্দীর পরে। জৈনিজম, তুই কি জানিস যে জৈনিজমটা বাংলার তৈরি? এটা জানি কোনো একটা কমেন্টে কেউ ওটা লিখেছিল বোধহয়, কেউ কোথাও ওটা দেখছিলাম। হ্যাঁ, এটা কি ব্যাপার, জৈনিজমটা বাংলায় তৈরি? হ্যাঁ, নিগ্রন্থ ছিল, নিগ্রন্থ বলে একটা গোষ্ঠী, যাদেরকে জৈন বলা হতো না তখন অবধি। এই নিগ্রন্থরা এরা হচ্ছে ওই একদম পুরো জৈনিজমের যে কনসেপ্টটা, ওই কনসেপ্টেই এরা ছিল তোর 3rd সেঞ্চুরি বিসির সময় থেকেই। আচ্ছা, অশোকের সময়। মনে করা যে এই মগধ বাংলার যে অঞ্চলটা, এখানকার যে নিগ্রন্থরা ছিল এরা নাকি একটা চিত্র বানিয়েছিলেন যেখানে বুদ্ধ নিগ্রন্থের কাছে, নিগ্রন্থ হচ্ছে ওদের দেবতা, নিগ্রন্থের পায়ে পড়ে আছেন। সেটা শুনে অশোক সাংঘাতিক ক্ষেপে যান এবং পুরো পাটলিপুত্র সমস্ত নিগ্রন্থকে মেরে ফেলেন। এরকম একটা কাহিনী আছে। তো এই নিগ্রন্থরা ছিল মোটামুটি পুন্ড্র অঞ্চল থেকে এই নিগ্রন্থদের উদ্ভব, যেটা পরে বিভিন্ন অত্যাচারে ধামাচাপা পড়ে যায়। পরে আবার ওয়েস্টার্ন ইন্ডিয়াতে জৈনিজম বলে দেখা দেয়, এবং বাংলার যারা নিগ্রন্থ থেকে গেছিল এরা অবধূতদের সাথে মিশে যায়। আচ্ছা, কিন্তু মূলত জৈনিজমের যে বেসিক কনসেপ্টটা সেটা বাংলা থেকে তৈরি হয়েছিল। তার মানে একটা জিনিস দেখা গেল, কনক্লুশন যদি করতে যাই, আমরা সেন বংশে দেখলাম বল্লাল সেন ছিলেন শৈব, লক্ষণ সেন হয়ে গেলেন বৈষ্ণব।
আর তার আগে আমরা পাল বংশে দেখলাম, পাল বংশে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হলো প্রচুর স্তূপ এবং প্রচুর মনাস্ট্রিজ তৈরি হলো। তার মানে বৌদ্ধ ধর্মের একটা মারাত্মক বিকাশ সেই সময় হয়েছিল পাল বংশের আগেই। ইনফ্যাক্ট ফাহিয়েন যখন আসছেন 5th সেঞ্চুরিতে, ফাহিয়েন তো তাম্রলিপ্ত থেকে, রাইট, এখানে থেকেই উনি সমস্ত নিজের লেখাপড়া করলেন। তো সেই সময় এবং ফাহিয়েন বলছেন যে এখানে বুদ্ধিজম সম্পূর্ণভাবে রয়েছে, প্রচুর মনেস্ট্রি রয়েছে, এবং এত বড় নইলে পরে অত দূর থেকে এসছে লোকটা, ওখানে বসে কেন পড়াশোনা করবে, অন্য কোথাও তো যেতে পারতো। 5th সেঞ্চুরির কথা, তখনও তো পাল বংশ বাংলায় সেভাবে প্রতিষ্ঠা পায়নি। তাম্রলিপ্ত চিরকাল একটা সেন্টার। হিউয়েনসাং যখন এসছেন, হিউয়েনসাং নালন্দাতে পড়াশোনা যখন করছেন, বলেছি যে বাঙালি শিক্ষক শিলভদ্রের কাছে, তো বুদ্ধিজম শিখছেন তারা। এবং তারপরে যখন হিউয়েনসাং ডিসাইড করলেন যে আমি ভারতবর্ষের মেইন বুদ্ধিস্ট সেন্টারগুলো ঘুরবো, উনি বাংলা ঘুরলেন। তার মানে বাংলা একটা খুব ইম্পর্ট্যান্ট সেন্টার। তখনও পাল বংশ কিন্তু নেই, রাইট। তার মানে তার আগে থেকেই ছিল। এরা পৃষ্ঠপোষকতা করেছে, এরা একটুখানি ব্যাপারটাকে প্রমোট করে, প্রচার প্রসার করেছে। এবং ওই যে বললাম বিক্রমশিলা, উদন্তপুরা, সোমপুর, যেটা আজকে পাহাড়পুর পাওয়া যায় রাজশাহীর এখানে, এগুলো সমস্ত তারা করলেন। নালন্দার সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা পালরা করলেন। বিক্রমশিলাকে তো আলাদা সেন্টার হিসেবে দাঁড়া করিয়ে তুললেন, এবং বলা হলো যে বিক্রমশিলা নাকি নালন্দার থেকেও বড় হয়ে উঠছে। এগুলো সমস্ত হলো এদের সময়। আরেকটা যেটা হলো সেটা হচ্ছে বুদ্ধিস্ট ওই বজ্রযান এবং তন্ত্রযানের জন্ম হলো, যেটা একদমই আলাদা। রাইট, সেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম সেটা। হ্যাঁ, তার মানে একটা জিনিস দেখা গেছে। আর আমাদের সেন বংশের এসে কৌলিন্য প্রথার একটা খুবই পরিষ্কার মানে উল্লেখ পাওয়া যাচ্ছে, এবং সেটা মোটামুটি প্রমাণিতই ধরা যায় আজকে, যে কৌলিন্য প্রথা ওনারাই মানে বল্লাল সেনই প্রচার করেছিল। তো এই তো আপাতত তো এটুকুই। এখানে আমাদের ওই মানে একটু দীর্ঘায়িত হলো, কিন্তু আমাদের হিন্দু এবং বৌদ্ধ, বা রাদার হিন্দু, বৌদ্ধ এবং হিন্দু, শশাঙ্ক তো সম্পূর্ণভাবে শৈব ছিলেন এবং অত্যাচার করেছেন বুদ্ধিস্টদের উপরে, এটার উল্লেখ আছে। তারপরে তোর পাল বংশ বুদ্ধিস্ট 400 বছর, তারপরে খুব কম সময়ের জন্য হলো সেন বংশ। এই একটা শেষ হলো। এবার আমরা নেক্সট এপিসোড থেকে আমরা বাংলার ইসলামিক হিস্ট্রিতে ঢুকবো, যেখানে এই বাখতিয়ার খিলজি থেকে শুরু করে 1200 খ্রিস্টাব্দ, টু বি প্রেসাইজ 1757 অবধি। দেখি সেটা কটা এপিসোড লাগে। আমরা একটা জিনিস খুব একটা টাচ করলাম না, মানে ব্যাপারটা হলো, আমরা তো সব কিছু টাচ করতে গেলে তো বিরাট বিরাট ভার্টিক্যালে ঢুকতে হয়। যেমন একটা হলো আমরা জাস্ট টাচ করে গেলাম, সেটা হলো সাহিত্যের, সংস্কৃত সাহিত্য বা বাংলা, সেই অর্থে বাংলা সাহিত্য বা বাঙ্গালা সাহিত্য, সেই সময় থেকে কিন্তু বাংলার ভাষার একটা অন্যরকম দিক শুরু হচ্ছে, চর্যাপদ। হ্যাঁ, আমি ইচ্ছে করে করলাম না রুনব, কারণ বাংলা সাহিত্যের ইতিহাসটা একটা আলাদা সম্পূর্ণ সাবজেক্ট। কারেক্ট, আমি সেজন্যই বলছি যে ওটা ধরার কোনো মানে নেই। বাট হ্যাঁ, সেই সময় মানে সেন বংশে বিশেষ করে গীত গোবিন্দর মতো একটা ইম্পর্টেন্ট জিনিস সেই সময় তৈরি হচ্ছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে অনেক সভাকবি, অনেক কবিদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এই জিনিসটা যেমন ছিল, সেই সময় ভাষারও একটা চর্চা হয়েছে। আমরা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়েও হয়তো কোনোদিন একটা এপিসোড হয়তো করলেও করতে গেলে পরে তখন সুকুমার সেনকে না রেফার করে সেটা করাটা খুব ভুল হয়ে যাবে। আমি শুধুমাত্র রমেশচন্দ্র মজুমদারের, ওনার যদিও বড় লেখা মানে একটা চ্যাপ্টার রয়েছে পুরো ল্যাঙ্গুয়েজ নিয়ে, আমি সেটার উপরে ভরসা করে ওটা নিয়ে করতে চাইছি। রাইট, ওই জন্য আমরা ওই পার্টটা ধরলাম না, আমি সেটাই অ্যাড্রেস করতে চাইছিলাম। ওই পার্টটা গেলাম না। বেশ কিছু পার্টে আমরা হয়তো যাইনি, যেমন বৈষ্ণব উত্থানটা, ওই পার্টটা আমরা এখন ধরলাম না। বাট হয়তো কোনো, আমি বলছি যে এই যে লাইনের মধ্যে প্রচুর ভার্টিক্যালস আছে, আমরা জাস্ট একটা স্ট্রেট লাইন ধরার চেষ্টা করছি। ওই ভার্টিক্যালগুলোতে সবসময় ঢোকা যাবে না, মানে ঢুকতে গেলে ওটা আলাদা আলাদা একটা এপিসোড করবো। আমাদের নিশ্চয়ই সময় আছে, হ্যাঁ, জায়গা আছে, এবং বেঁচেও আছি অনেকদিন, মনে হয় বেঁচে আছি বলেই মনে হচ্ছে। আর আপনারা সাথে থাকলে পরে আমরাও আছি, ব্যাস একদম। তো সুতরাং আজকের এপিসোড মোটামুটি একটা স্ট্রেট লাইন টানা গেল, এবং সেটা প্রধানত রাজাদের রাজত্বের ইতিহাসই, এবং সেটাই যেহেতু বেশি পাওয়া যায়। সো আজকের এপিসোডে এখানেই শেষ করবো আজকের এপিসোড। দেখা হবে পরের এপিসোডে। বাংলার ইতিহাস এমন একটা ইতিহাস, যে ইতিহাসের মধ্যে ধর্মপালের মতো একজন রাজা আছেন, যিনি নাকি বাংলায় বসে সারা ভারতবর্ষকে শাসন করেছিলেন। এই বিষয়টা জানলে, মানে এই বিষয়টা জানার মধ্যে তো খারাপ কিছু নেই, বরঞ্চ ভালো লাগার জায়গায় বোধহয় আছে। আর সেখানে যদি আমাদের তরফ থেকে কোনো আবেগের একটা দিক তৈরি হয়, তাহলে সেই আবেগটা না আমাদের জন্য ইটস ফাইন, তাই না? হ্যাঁ,
এর মধ্যে থেকে যেটুকু ইনফরমেশন আপনাদের যদি মনে হয় যে নির্মোহ হলে ভালো হয়, যেটুকু বলছি সেটুকু তথ্যনিষ্ঠ করারই চেষ্টা হচ্ছে, একদমই তাই। আপনারা সেটুকু নিন এবং আবেগটা নেবেন না, আবেগটা জাস্ট সাইড করে রেখে দিন। যেভাবে রাজহাঁস যেমন করে, একদম রাজহাঁস যেভাবে দুধ থেকে জল আর দুধ মিশিয়ে রাখলে শুধু দুধটা খেয়ে নেয়, পরমহংস বলে যাদেরকে বলা হয়, তো আপনি যদি পরমহংস হন তাহলে আবেগটা সরিয়ে রাখুন। তো ঠিক আছে, আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য বারবার যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।